আসসালামু আলাইকুম। সাউন্ড টাউন্ড ঠিক আছে কিনা একটু দেখবেন, একটু জানাইন সাউন্ড ঠিক আছে কিনা। যারা জুমে কানেক্ট আছেন বলতে পারবেন সাউন্ড ঠিক আছে কিনা, কথা শোনা যায়? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। যারা জুমে আছেন একটু মিউট করে নিন। সেদিন আসলে টার্গেট ছিল এক ক্লাসে শেষ করব, কিন্তু আমি তো একটু সময় লাগাই, ধীরে ধীরে পড়াই, তাতে মাঝে মাঝে এরকম হয় যা পড়াতে চাই সেটা শেষ করতে পারি না। তো হাইপারটেনশন রিলেটেড কিছু জিনিস যেগুলো থেকে খুব বেশি আসে না, কিন্তু কিছু স্পেসিফিক জায়গা আছে যেগুলো থেকে প্রশ্ন আসে, সেই জিনিসগুলো একটু বলতে চাই আর কি। তাহলে চলেন আমি স্লাইডটা বের করি। আচ্ছা, খুব সিম্পল জিনিস নিয়ে খুব বেশি ঝামেলা করার দরকার নাই। হাইপারটেনশন জিনিসটা কি? হাইপারটেনশন মানে ব্লাড প্রেশার বেশি। কেউ বলতে পারবেন যে এক একজনের ক্ষেত্রে ব্যাপারটা এক এক রকম, তারপরও গ্রস ব্লাড প্রেশার কতর বেশি হলে আমরা হাইপারটেনশন বলবো? এরকম গ্রস কেউ কমেন্ট করতে পারবেন, বা জুমে আছেন যারা বলতে পারবেন যে বিপি কতর বেশি হলে আমরা হাইপারটেনশন বলতাম? আমি আপনাদের অপশন দিই। 100, অনেকেই বলে 120 থেকে 80, এটা ভাই নর্মাল ব্লাড প্রেশার, এর বেশি হলে হাইপারটেনশন। এখন একটা লোকের ব্লাড প্রেশার 130/80, তাকে আপনি মেন বই অনুযায়ী হাইপারটেনশন বলতে পারবেন কিনা? যদিও কিছু একদম রিসেন্ট গাইডলাইন অনুযায়ী হাইপারটেনশন বলা যাবে, কিন্তু আমাদের যে মেইন বই আমরা পড়ি, ধরেন যে ফার্মাকোলজির বই কিংবা মেডিসিনের ডেভিডসন বা ক্লিনিক্যাল কোনো বই, 130/80কে হাইপারটেনশন বলছে কিনা। এটা খুব সিম্পল জিনিস, খুব পেঁচানোর কিছু নয়। তারপর আমি বলছি 120 থেকে 140 এই রেঞ্জের মধ্যে ওরা একটা নাম দিছে, কোন কোন বইয়ে দিছে হচ্ছে প্রি হাইপারটেনশন। দেখাই আপনাকে, এই যে দেখেন এটা লেঞ্জের আছে প্রি হাইপারটেনশন, মার্কিংটা দেখেন 120 থেকে 139, 80 থেকে 89। এটা হচ্ছে ফার্মাকোলজির বই, ডেভিডসনের বই দেখাই। এই প্রি হাইপারটেনশন যেটা বলছে এটাকে ডেভিডসন বলছে হাই নরমাল, নরমাল না হাই নরমাল। এটাও কিন্তু ভ্যারি করছে একই জায়গায়, 90-এর 80 থেকে 90-এর মধ্যে, এটাকে বলতেছে হাই নরমাল। আর ফার্মাকোলজির বই বলতেছে প্রি হাইপারটেনশন, একই কথা। হাইপারটেনশন বলছি আমরা 140/90-এর বেশি, এই মার্কিংটা মনে রাখেন। আমি জানি না আপনাদের কতটুকু মনে থাকবে, কিন্তু এই মার্কিংটা মনে রাখেন, 140/90-এর বেশি হলো হাইপারটেনশন, 140/90-এর বেশি হলো হাইপারটেনশন। সো হাইপারটেনশন কি জিনিস? ব্লাড প্রেশার 140/90-এর বেশি, খুব সিম্পল। 140/90-এর বেশি হাইপারটেনশন। একটু যারা জুমে আছে একটু মিউট করে নেন, এক ভাই আনমিউট হয়ে গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এর হাইপারটেনশনের আবার গ্রেড আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। মনে রাখেন, মাইল্ড, মডারেট, সিভিয়ার। আমি সিস্টোলিকটা ধরে বলি, ডায়াস্টোলিক, সিস্টোলিক 20 করে বাড়াবেন, ডায়াস্টোলিক 10 করে বাড়াবেন, তাহলেই হবে। তার মানে 140 থেকে 160, এটা 160 থেকে 180, 180-এর বেশি। দাঁড়ান একটু দাঁড়ান, একজন বারবার, তানিয়া আপু আপনি একটু মিউট করে নেন। সিভিয়ার হচ্ছে 180-এর বেশি, এটা হচ্ছে সিস্টোলিকটা বললাম। ডায়াস্টোলিক যদি আপনি বলতে চান তাহলে 10 করে বাড়বে। হ্যাঁ, 100-এর বেশি, 110-এর বেশি, 120-এর। এখন আপনারা এরকম নাম শুনছেন কিনা, আপনারা এরকম নাম শুনছেন কিনা যে
একটা রোগীর ডায়াস্টোলিক নরমাল আছে, 90 এর কম আছে, ডায়াস্টোলিক প্রেসার 90 এর কম, কিন্তু সিস্টোলিক প্রেসার 160 170 এরকম আছে। এরকম রোগী আপনি পেয়ে থাকবেন, বিশেষ করে বয়স্ক মানুষগুলার এরকম ব্লাড প্রেসার পাওয়া যায়। ইভেন ডায়াস্টোলিক আরো অনেক কম পাওয়া যায়, 70 60 এরকমও পাওয়া যায়, কিন্তু সিস্টোলিকটা অনেক বেশি হয়ে আছে। এদের একটা টার্ম আছে, আপনারা সবাই জানেন, আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। জাস্ট আমি টার্মগুলো আপনাদের বললাম। এই যে দেখেন ডেভিডসনের নিচে এই আছে, যদি শুধুমাত্র সিস্টোলিক প্রেসার বাড়ে কিন্তু ডায়াস্টোলিক প্রেসার 90 এর কম থাকে বা নরমাল থাকে, ডায়াস্টোলিক প্রেসার যদি নরমাল থাকে, সিস্টোলিক প্রেসার যদি বেশি থাকে, তাহলে এটার নাম হচ্ছে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। ঠিক আছে, তাহলে হাইপারটেনশন সম্পর্কে একটু গ্রস ধারণা থাকলো। আমাদের মূল যে পড়াশোনা আজকে ফার্মাকোলজি, সেখানে হাইপারটেনশনের এই গ্রেড নিয়ে কোনো কথাবার্তা নাই, কিন্তু গ্রস ধারণা রাখেন আর কি। নেক্সট হচ্ছে কজেস অফ হাইপারটেনশন। আমি এটা ইনফিনিটি স্টার দেওয়াটা ঠিক হবে না, কিন্তু 3 স্টার তো দেওয়াই যায়। তো কজেস অফ হাইপারটেনশনের দুটো শব্দ আছে, একটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন, একটা সেকেন্ডারি হাইপারটেনশন। কি জিনিস আমি বলবো, আমি একটু ক্লাস ধীরে ধীরে নেই, আপনারা একটু ধৈর্য ধরে শুনেন, তাহলে আপনার উপকার হবে। তাড়াহুড়ো করে বললে আমার সত্যি কথা 20-25 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে, ব্যাপার না। আমি একটু আপনাদের নেই আর কি। হ্যাঁ, আমাকে একটু বলেন যে এই প্রাইমারি হাইপারটেনশন বলতে আপনি কি বুঝেন? কেউ একটু কমেন্ট করেন, অথবা যারা জুমে আছেন বলতে পারেন। আমি নাম ধরে ধরবো না, তাহলে আবার বলবেন ভাই পড়া ধরতেছে। যে জানেন এমনি বলতে পারেন, অথবা কমেন্ট করেন। প্রাইমারি হাইপারটেনশন বলতে কি বুঝায়? প্রাইমারি হাইপারটেনশন বলতে কি বোঝায়? কজ আননোন। প্রাইমারি কজ আননোন, ভেরি গুড। আর কেউ কিছু বলবেন? একদম কারেক্ট আনসার। প্রাইমারি হাইপারটেনশন মানে যেটা কোনো কারণ ছাড়া ব্লাড প্রেসার বেশি, তো কোনো কারণ ছাড়া ব্লাড প্রেসার বেশি, এটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন। আর এরকম আর কারো কোনো, এটাকে কেউ কোনো চেঞ্জ করবেন কিনা, বা এটাকে পেট্রোনাইজ করবেন কিনা, দেখি আর কেউ কোনো অ্যান্সার করছে কিনা। হাইপারটেনশন উইদাউট এনি নোন কজ, ভেরি গুড, নোন কজ। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রাইমারি হাইপারটেনশন সেটাকেই বলবো যেটার কোনো কারণ নাই, সেকেন্ডারি হাইপারটেনশন সেটাকেই বলবো যেটার কারণ আছে। সোজা বাংলায় বলতেছি, বুঝতে না পারলে জানাবেন। আপনার কাছে নেক্সট প্রশ্ন আমার, যে কোনটা কমন, প্রাইমারি না সেকেন্ডারি? নেক্সট প্রশ্ন। প্রাইমারিটা কম। ভেরি গুড, প্রাইমারি হাইপারটেনশন কমন। আর আর কেউ কিছু বলবে কি, যে এটার দ্বিমত আছে কি কারো কাছে? এটার দ্বিমত আছে কি? এইটার দ্বিমত আছে কি? প্রাইমারি হাইপারটেনশন কমন, এটা ছাড়া আর কোন দ্বিমত আছে কি? এখন আসেন সেকেন্ডারি হাইপারটেনশন, তাহলে লেস কমন, তাই না? সেকেন্ডারি হাইপারটেনশন লেস কমন, যার কারণ খুঁজে পাওয়া যায় এরকম হচ্ছে লেস কমন। তার মানে একটু খেয়াল করে দেখেন যে একটা রোগীর হাইপারটেনশন হলে আমাদেরকে অনেক সময় বলে যে আমি কি ওষুধ খাবো, তাহলে আমাদের কজ খোঁজা উচিত না উচিত না? আমাদের কজ খুঁজে বের করা উচিত নাকি উচিত না? নাকি সরাসরি ওষুধপত্র দিয়ে দিবেন? কজ খুঁজতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখেন, কজ খোঁজা উচিত, এটাও যেমন সত্য, আবার এটাও সত্য যে কজ খুঁজতে যায় আমরা একগাদা ইনভেস্টিগেশন দিতে পারবো না। বাংলাদেশ তো ভাই, তাই না? এখানে তো একগাদা ইনভেস্টিগেশন দিতে পারবো না। তাহলে একটু খেয়াল করে দেখেন, আপনাকে যদি, আপনি আমাকে একটু গ্রস ধারণা করে আন্দাজ করে বলবেন যে কোন অর্গানের অসুখ হলে প্রেসার থাকার সম্ভাবনা আছে, কোন অর্গানের অসুখ হলে একটা রোগীর হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? কিডনি। কিডনি, হার্ট, লিভার, ব্রেন, কোনটা? কিডনি কিডনি, ভাই। ভেরি গুড। এখন রোগীর আপনি হিস্ট্রি নিলেন যে কিডনির অসুখ নাই, বা আপনি তার এক্সামিনেশন করে দেখলেন যে কিডনির অসুখের তেমন কোনো আপনি
সাইন সিমটম খুঁজে পেলেন না, ঠিক আছে, কিডনি নরমাল, তারপরে আপনি কোন সিস্টেম খুঁজবেন? এন্ডোক্রাইন। ভেরি গুড, কিডনির পরে এন্ডোক্রাইন সিস্টেম। আর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এমন কিছু ড্রাগ আছে যে ড্রাগ গুলো দিয়ে হাইপারটেনশন হতে পারে, এমন কিছু ড্রাগ আছে যে ড্রাগ গুলো দিয়ে হাইপারটেনশন হতে পারে, সে ড্রাগ খায় কিনা এরকম হিস্ট্রি নিতে হবে রোগীর কাছে, ঠিক আছে। আমি যে তিনটা জিনিস বললাম এই তিনটাতে 95% কজ কভার করে যায়, চলেন আমি আপনাকে দেখাই। তাহলে কজেস অফ সেকেন্ডারি হাইপারটেনশন, নট প্রাইমারি, মনে রাখেন, কজেস অফ সেকেন্ডারি হাইপারটেনশন। অনেকে হাইপারটেনশন শুধু হাইপারটেনশনের কজ করেন, আসলে এটা সেকেন্ডারি হাইপারটেনশনের কজ, কারণ প্রাইমারি হাইপারটেনশনের কোনো কজ নাই, ঠিক আছে। তাহলে দেখেন মেইন যে কজ সেটা হচ্ছে রেনাল কজ, মেইন কজ। তার মানে কারো যদি কিডনির অসুখ থাকে, সেটা সিকেডি হোক, গ্লোমেরুলোনেফ্রাইটিস হোক, তারপরে রেনাল আর্টারি স্টেনোসিস হোক, পলিসিস্টিক কিডনি ডিজিজ হোক, এনি কাইন্ডস অফ কিডনি ডিজিজ, ম্যাক্সিমাম কিডনি ডিজিজের রোগীরই আপনার হাইপারটেনশন থাকে। তাহলে আপনি আগে হিস্ট্রি নিয়ে নিলেন, এক্সামিনেশন করলেন, যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে সেরাম ক্রিয়েটিনিন আল্ট্রাসোনোগ্রাম করে দেখলেন, ঠিক আছে। এরপরে যদি আপনার কোনো সন্দেহ হয় তাহলে আপনি এন্ডোক্রাইন ডিজিজ সার্চ করবেন। এন্ডোক্রাইন ডিজিজ সার্চ করার সময় একটা মনে রাখবেন, আমি সহজ করে বলি, যে কোনো হরমোন, যে কোনো হরমোন, মানে গ্রস একটা ধারণা বলছি, যে কোনো হরমোন যদি বেড়ে যায় তাহলে হাইপারটেনশন হবে। একমাত্র থাইরয়েড বাড়লেও হাইপারটেনশন হবে, কমলেও হাইপারটেনশন হবে। তাহলে থাইরয়েডের ঝামেলাটা আগে শেষ করে দেখেন, হাইপোথাইরয়েডিজম, থাইরোটক্সিকোসিস। তাহলে একমাত্র থাইরয়েড বাড়লেও হাইপারটেনশন, কমলেও হাইপারটেনশন। এছাড়া যে কোনো হরমোন বাড়লে হাইপারটেনশন হবে, যেমন ফিউক্রোমোসাইটোমা, আপনারা জানেন যে অ্যাডেনাল মেডুলার টিউমার, যেখানে ক্যাটেকোলামাইন বাড়ে। কুশিং সিনড্রোম, আপনারা জানেন যে এখানে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলকর্টিকয়েড বাড়ে। প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, অ্যালডোস্টেরন বাড়ে। গ্লুকোকর্টিকয়েড সাপ্রেসেবল হাইপার অ্যালডোস্টেরনিজম, এখানে গ্লুকোকর্টিকয়েড বাড়ে। হাইপার প্যারাথাইরয়েডিজম, যেখানে প্যারাথাইরয়েড বাড়ে। অ্যাক্রোমেগালি, যেখানে গ্রোথ হরমোন বাড়ে। এই নিচের দিকের কিছু কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, যেখানে অ্যান্ড্রোজেন বাড়ে। আমি নিচের দিকের গুলো একটু জটিল, আপনাদের রিডিং করতে বলছি, যদি ভুলে যান সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমি আপনাকে মেইন দুইটা জিনিস সার্চ করতে বলছি, হয় রেনাল অথবা এন্ডোক্রাইন, ঠিক আছে। এখন এগুলা শুধু ইনভেস্টিগেশন করে সার্চ করা লাগবে, সাইন সিমটম আছে না। হাইপোথাইরয়েডিজম সাইন সিমটম ফার্স্ট ইয়ার থেকে আমাদের স্যার পড়াচ্ছে। একটাতে পাতলা পায়খানা হবে, একটা কনস্টিপেশন হবে, একটা মেনোরেজিয়া হবে, একটা অলিগোমেনোরিয়া হবে, একটা হিট ইনটলারেন্স, একটা কোল্ড ইনটলারেন্স হবে, একটা ওয়েট গেইন হবে, একটা ওয়েট লস হবে। আপনি খুঁজবেন। কুশিং সিনড্রোমের রোগীর তো আপনি চেহারা দেখলে, মুখ দেখলে বলতে পারেন, দুটা গাল হবে মোটা, গালে একটু লাল লাল থাকবে, পেটটা মোটা থাকবে, পেটে স্ট্রায়া থাকবে, কিছু স্পেসিফিক ব্যাপার স্যাপার আছে না। তো সেই স্পেসিফিক জিনিসগুলো আপনাকে সাইন দেখে যদি মনে হয় এই রোগীর ইনভেস্টিগেশন দিবেন তাহলে দিবেন। নিচের দিকে খুব ইম্পর্টেন্ট কথা, ড্রাগটা খুব ইম্পর্টেন্ট, আমি পরে আসতেছি। তার আগে একটু শুনে রাখেন, যে কোনো রোগী যদি অ্যালকোহল খায়, কেউ যদি এমনিতেই মোটা হয়, অথবা প্রেগনেন্ট, এগুলো তো লেস কমন, কারণ একটা মানুষ সারা জীবনে কয়বার, কতদিন প্রেগনেন্ট থাকে, খুব অল্প সময় ধরে থাকে। তো প্রেগনেন্সি, ওবেসিটি, অ্যালকোহল আর হার্টের একটা অসুখ কোয়ার্টেশন পাওয়াটা, এগুলো লেস কমন। বেশি কমন হচ্ছে কিডনির অসুখ আর এন্ডোক্রাইন ডিজিজ, মনে রাখবেন, ঠিক আছে। তাহলে এই ছকটা 3 স্টার ভাই, এই ছক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এটা ফার্মাকোলজির পড়া না, এটা ফিজিওলজি এবং ক্লিনিক্যাল পড়া। ফার্মাকোলজির পড়া এখন আমি কেবল শুরু করব, যে কোন কোন ড্রাগ দিয়ে হাইপারটেনশন হতে পারে, কোন কোন ড্রাগ দিয়ে হাইপারটেনশন হতে পারে, এটা আমি কেবল শুরু করব আপনাদের। আসেন, আমি একটু সেম জিনিস আমি লিখে রাখছি আমার সেই আমলের নোট, আমি যখন আপনাদের মতো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিব, সে আমলের নোট, যেসব ড্রাগ সোডিয়াম ওয়াটার রিটেনশন করে তারা বিপি বাড়ায়। সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন কারা করবে? সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন কারা করবে? স্টেরয়েড গুলা করবে, স্টেরয়েড মেইনলি। তাহলে ওসিপি একটা স্টেরয়েড, আপনি জানেন। আমরা যে স্টেরয়েড খাই বিভিন্ন অ্যাজমা, জয়েন্ট পেন, সেগুলো স্টেরয়েড। এনএসএআইডি হচ্ছে নন স্টেরয়েডাল কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, মানে সেও সোডিয়াম ওয়াটার রিটেনশন করবে। এনি ড্রাগ দ্যাট কজেস সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, কার্বেনেক্সোলন মুখস্থ করেন, এটাও সিম্প্যাথোমিমেটিক ড্রাগ। এই 5টা দিয়েই শেষ না, কিছু কিছু বইয়ে আরো দুটা জিনিস যোগ করা আছে, একটা হচ্ছে লেফলুনোমাইড এবং সাইক্লোস্পোরিন। এটা কি ধরনের ড্রাগ? আপনারা জানেন যে এটা রিমাটয়েড ডিজিজে ডিএমএআরডি হিসাবে ব্যবহার করা হয়। ইভেন আরো অনেক কানেকটিভ টিস্যু অটোইমিউন ডিজিজে লেফলুনোমাইড, সাইক্লোস্পোরিন ব্যবহার করা হয় যারা হাইপারটেনশন করে।
তাহলে কি কি জিনিস বলছি? আমি শুরুতেই কিন্তু স্টেরয়েড বলছি। দেখেন এই প্রথম চারটাই হচ্ছে স্টেরয়েড রিলেটেড অ্যাক্টিভিটি, ওসিপি, অ্যানাবলিক স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড, এনএসআইডি। আর পরের দুটো হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন করে, কার্বেনক্সোলন, সিম্প্যাথোমিমেটিক এজেন্ট। এবং নিচের লাস্ট দুটো হচ্ছে লেফলুনামাইড এবং সাইক্লোস্পোরিন হচ্ছে ডিএমএআরডি। তিনটা স্টার দিবেন দয়া করে। আমি এখানে এই জিনিস পড়ানোর মধ্যে কি বুঝার আছে লেখা শুরু করতে না করতেই দৌড় মারছে। কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, এই জিনিসের মধ্যে কি বোঝানোর আছে আমি নিজেও জানি না, কিন্তু এই জিনিস ভাই মুখস্থ করার জন্য খুব ইম্পর্টেন্ট। তো একটু ভালো করে পড়েন, একটু স্লাইডটা একটু দেখে নেন, একবার একটু মনোযোগ দিয়ে স্লাইডটা দেখেন, একবার একটু মনোযোগ দিয়ে স্লাইডটা দেখেন। একবার মনোযোগ দিয়ে স্লাইডটা দেখেন। দেখছেন? স্লাইড বন্ধ করে দিলাম। এবার পরের স্লাইডে গেলাম। দয়া করে 5টা ড্রাগের নাম বলবেন যারা হাইপারটেনশন করে। যারা জুমে আছেন বলতে হবে না, আপনারা মনে মনে বলেন। আমি একটু, অনেকে আছে সরাসরি লাইভ দেখতেছে, আমি একটু দেখি। আপনারা জুমে মেসেজ দেওয়া যায়, দিয়ে রাখতে পারেন। 5টা ড্রাগের নাম বলেন যারা হাইপারটেনশন করে। আমি একটু 10 সেকেন্ড ওয়েট করি, হ্যাঁ? দয়া করে বিরক্ত হেন না। মনে করেন যে একটা সিম্পল জিনিস নিয়ে ভাই এত সময় নষ্ট করলে তো বিপদ। থাকেন না আমার সাথে বসে পার্টনারশিপের মতো বললেন, সমস্যা কোথায়? তাড়াহুড়ো করলে তো বলা যায় এটা পরে নিয়েন, ওটা পরে নিয়েন, এটা পরে নিয়েন, তাহলে তো অল্পতেই শেষ হয়ে যায়। করতে চায় না এরকম। আর কেউ কিছু বলবে? একটু দেখি কমেন্টে আসলো কিনা। হ্যাঁ, কমেন্টে আসছে। মিম আপু লিখছে ওসিপি, অ্যানাবলিক স্টেরয়েড, এনএসআইডি, লেফলুনামাইড, সাইক্লোস্পোরিন। সুমাইয়া আপু লিখছে ওসিপি, স্টেরয়েড, সিম্প্যাথোমিমেটিক। আর কেউ কিছু লেখেনি, ঠিক আছে, দুইজন অ্যান্সার করছে, ভেরি গুড। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট বলে আপনাদের করলাম আর ইম্পর্টেন্ট বলেই আপনাদেরকে একটু মানে দেখলাম আর কি। হ্যাঁ, আমি এবার ইয়েতে অ্যান্সার পাইছি। রিয়াজুল জান্নাত ভাই, তফসির ভাই এবং তৃপ্তি আপু অ্যান্সার করছে, একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যায় স্লাইড। দেখেন আমি গতদিন যে ক্লাস নিয়েছি অটোনমিক ক্লাস, ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন বলছিলাম। জাস্ট স্লাইডটা আমি আরেকবার দেখলাম। এটা জানি না পরীক্ষায় আসবে কিনা, পরীক্ষায় আসুক বা না আসুক, একটা ডাক্তারের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। যে কোনো রোগীর ক্ষেত্রে আপনি এটা চয়েস করবেন। আপনি ফার্স্ট দেখবেন বয়স তার কম না বেশি। বয়স যদি কম হয় তাহলে এসি ইনহিবিটর বা এআরবি, এ মানে এসি এআরবি। আর যদি বয়স বেশি হয় তাহলে সি দিয়ে শুরু করতে পারেন। তবে ইরেসপেক্টিভ অফ এজ আপনি এসি এআরবি দিতে পারেন। ইরেসপেক্টিভ অফ এজ এসি এআরবি দিতে পারেন। যদি তার বিপি কন্ট্রোল না হয় তাহলে এই দুইটার কম্বিনেশন দিবেন। তারপরেও বিপি কন্ট্রোল হলো না তাহলে এর সাথে ডায়োরেটিক্স দিবেন। তারপরেও বিপি যদি কন্ট্রোল না হয় তাহলে আপনি তাকে লেভেল করবেন রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হিসাবে। লেভেল করে আপনার উচিত হবে নেফ্রোলজিস্টের কাছে পাঠানো, বা আপনার কাছে যদি মনে হয় যে আপনি এন্ডোক্রাইন কজ খুঁজে পাইছেন তাহলে এন্ডোক্রাইনোলজিস্টের কাছেও পাঠাতে পারেন। ঠিক আছে, সে এর সাথে আলফা বা বিটা ব্লকার যোগ করে দিতে পারে প্রয়োজনে, তার ব্যাপার। আমি দিব না আর কি, আমি দিব না। অথবা সে ডায়োরেটিক্স আরেকটা বাড়াতে পারে, আগে স্পাইনোল্যাকটোন পাচ্ছিল এর সাথে ফুসিমাইড অ্যাড করে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে আপনার ট্রিটমেন্ট প্রোটোকল অফ হাইপারটেনশন। সারা জীবন আপনাদের কাজে লাগবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট আসেন এসিএআরবি। এরকম তো হাজারো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আছে, খুব বেশি পড়া যাবে না। তো আমি যত অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আছে তার মধ্যে বিটা ব্লকার আপনাদের পড়াইছি, আমি ডায়োরেটিক্সটা আলাদা করে পড়াবো। আর হচ্ছে এসিএআরবি আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, নাইট্রোগ্লিসারিন, ওগুলো থেকে অল্প অল্প করে পড়াবো। এবং অ্যাজ এ হোল অল্প কিছু ইম্পর্টেন্ট পড়া আছে সেগুলো পড়াবো, খুব বেশি সময় নিব না। আমাকে আগে বলেন যে এসিএআরবি এদের পুরো যদি নাম বলি তাহলে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর এর কাজটা কি ভাই বলেন তো? এর কাজটা হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমকে কাজ করতে দিবে না।
অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম যদি কাজ করতে না পারে তাহলে অ্যানজিওটেনসিন 1 থেকে 2 হবে না, টেনসিন 1 থেকে 2 হবে না। 2 যদি না হয় তাহলে অ্যালডোস্টেরনও হবে না। তাহলে আলটিমেটলি অ্যানজিওটেনসিন এবং অ্যালডোস্টেরন কাজ করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে এরা কি কাজ করে? মনে রাখেন এদের কাজ হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করা, এদের কাজ হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করা, সোডিয়াম ওয়াটার রিটেনশন, সোডিয়াম ওয়াটারকে রিটেনশন করা, আর বডি থেকে পটাশিয়ামকে বের করে দেওয়া, এটা এদের কাজ। এখন এদেরকে যদি ব্লক করে দেওয়া হয়, এই পুরো সিস্টেমটাকে যদি ব্লক করে দেওয়া হয় তাহলে কি হবে? ভেসোডাইলেশন হবে। এই ভেসোডাইলেশন বলে কোনটা ডাইলেশন, আর্টারি না ভেন? উত্তর হচ্ছে বোথ আর্টারি এবং ভেন দুইটাই ডাইলেশন হবে। এখন ভেসেল যদি ডাইলেট হয় তাহলে আপনি আমাকে বলেন পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে না কমবে? কমে যাবে। একটা রক্তনালী যদি মোটা হয়ে যায় তাহলে বাধাটা কমবে না বাড়বে? পেরিফেরাল রেজিস্ট্যান্সের বাংলা হচ্ছে বাধা। তো রাস্তা যদি বড় হয় তাহলে সেদিক দিয়ে গাড়ি আরাম করে চলবে না, সোর বাধাটা কমে গেল, বাধা কমে গেলে ব্লাড প্রেশার কমে গেল। এই হচ্ছে এদের মেকানিজম অফ অ্যাকশন। আমার মনে হয় না যে এটা বুঝতে কারো সমস্যা থাকা উচিত। তাহলে আমি যেটা পড়ালাম সেটাই দেখাচ্ছি, দেখেন এসি ইনহিবিটরের কাজ হচ্ছে অ্যানজিওটেনসিন 1 থেকে 2 হতে দেয় না, আর এআরবির কাজ হচ্ছে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার হচ্ছে অ্যানজিওটেনসিন 2 কে ঠিকমতো কাজ করতে দেয় না। তাহলে এদের দুইজন কিন্তু একই সিস্টেমের উপরে কাজ করে। যে সিস্টেমের কাজ ছিল হচ্ছে আপনার ভেসোকনস্ট্রিকশন করা, পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ানো, ব্লাড প্রেসার বাড়ানো, তাহলে এই সিস্টেমটাকে কেউ যদি ব্লক করে দেয়, এই সিস্টেমটাকে কেউ যদি ব্লক করে দেয় তাহলে আলটিমেটলি ভেসোডাইলেশন হবে, ব্লাড প্রেসার কমবে। কিভাবে? পেরিফেরাল রেজিস্ট্যান্স কমার মাধ্যমে। কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি একটু দেখে নিই। যদিও মেকানিজম অফ অ্যাকশন খুব বেশি লাগবে না, তারপরে জেনে থাকলে ভালো আর কি। এর আগের প্রশ্নে আরো 3 জন অ্যান্সার করছে, ববিতা আপু অ্যান্সার করছে, কল্যাণ ভাই, তন্ময় ভাই, জয়, মৌসুমী আপু, অনেকে অ্যান্সার। ভেরি গুড, আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছেন, খুব ভালো লাগছে। আর আশা করছি আমি খুব বেশি জটিল জিনিস পড়াচ্ছিও না যেটা আপনার পরে ব্রেনের উপরে চাপ লাগবে, আশা করছি না। কারো ঝামেলা থাকলে জানাই। এবার আসেন খুব দামি একটা পড়া, ঠিক আছে? অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এসি ইনহিবিটর। আমি একটু আগে স্লাইড রেডি করছি তো আই বাদ করে গেছে ভাই। হ্যাঁ, এসি ইনহিবিটর প্রিলোড আফটার লোডের উপরে কি ইফেক্ট দেয়? তাহলে আমাকে এই দুইটা শব্দ শুনলেই তো ভাই আমার নিজের এখনো তো হাত পা ঠান্ডা হয়ে যায় এই দুইটা শব্দ শুনলে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই দুটা পরীক্ষায় আসে ভাই, এই দুটা শব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো একবারে পালায় যাওয়ার তো কোনো অপশন নাই, তাই না? নিজের কাছে নিজে পালানো। চলেন তাহলে একটু ট্রাই করি কি জিনিস। আমি কার্ডিওভাস্কুলার সিস্টেম যাদের ক্লাস নিছি বা কোনোদিন আমার ক্লাস করছেন বা করবেন তাদের আমি পড়াইছি বা পড়াবো। প্রিলোড শব্দটার অর্থ হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম। এন্ড ডায়াস্টোলিক ভলিউম মানে হচ্ছে ডায়াস্টোল শেষে ভেন্ট্রিকলে যে ব্লাড থাকে, ভেন্ট্রিকলে যে ব্লাড থাকে, এটাই হচ্ছে প্রিলোড। আফটার লোড হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম, মানে হচ্ছে হার্ট কন্ট্রাকশনের পরে বা সিস্টোলের শেষে, সিস্টোল শেষে হার্টের ভেন্ট্রিকলে যে ব্লাড অবশিষ্ট থাকে, ভেন্ট্রিকলে যে ব্লাড অবশিষ্ট থাকে, সেটা হচ্ছে আফটার লোড। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করবো, হ্যাঁ আমি একটু সময় নিয়ে পড়াই কারণ এই জিনিসটা জটিল, এই জিনিস বুঝতে আপনাদের একটু খাটনি হবে, কষ্ট হবে আর কি। আপনি আমাকে বলেন যে প্রিলোড আফটার লোড বেশি থাকা ভালো না খারাপ? এই দুইটা জিনিস যদি বেশি থাকে তাহলে ভালো না খারাপ? আমি জাস্ট এটা শুনতে চাই, আর অন্য কিছু না। প্রিলোড আফটার লোড বেশি থাকা ভালো না খারাপ? কেউ কি বলবেন? খারাপ ভাইয়া। তাহলে এক ভাই বলছে খারাপ, ভালোর পক্ষে কারো কোনো যুক্তি আছে কিনা? এক ভাই অলরেডি খারাপ বলে দিছে, কনফিডেন্টলি বলে দিছে যে প্রিলোড আফটার লোড ভালো না। তাহলে একটু খেয়াল করে দেখেন প্রিলোড আফটার লোড কখন খারাপ হতে পারে, মানে কেন বেশি হচ্ছে। আপনি দেখেন খেয়াল করে, আপনি আগে আফটার লোডটা চিন্তা করেন। আমি এটা একটা হার্টের ছবি আঁকালাম, হ্যাঁ
এটা একটা হার্টের ছবি আঁকালাম। হার্ট থেকে যে রক্তনালীগুলা বের হইছে, এই রক্তনালীগুলা যেরকম ডাইলেট থাকার কথা ছিল তা না থেকে এগুলা খুব চিকন, বাংলাতে বললাম চিকন, মানে কনস্ট্রিক্টেড, ভেসো কনস্ট্রিক্টেড। ভেসো কনস্ট্রিক্টেড যদি থাকে তাহলে বাধা বেশি না কম? উত্তর হচ্ছে বাধা বেশি। যদি বাধা বেশি হয়ে থাকে তাহলে হার্ট যখন সিস্টল করে রক্ত দিয়ে দিবে, বেশি বাধার জন্য রক্ত কিন্তু যেতে পারবে না, যার জন্য সিস্টলের পরে এখানে কিন্তু রক্ত থেকে যাবে, সিস্টলের পরে কিন্তু এখানে বেশি রক্ত থেকে যাবে। সো এন্ড সিস্টোলিক ভলিউম বেড়ে যাবে। তাহলে এন্ড সিস্টোলিক ভলিউম বেড়ে যাওয়া মানে আফটার লোড বেড়ে যাওয়া। এটা ভালো না খারাপ? এটা খারাপ, কারণ হার্টে কন্টিনিউয়াসলি রক্ত থেকে যেতে থাকলে হার্টের উপরে চাপ বেশি থাকবে, এক সময় হার্ট ফেল করে যাবে। কিন্তু একইভাবে আপনি আফটার লোডে প্রিলোডের কথা চিন্তা করেন, এই যে ভেনটার যদি কনস্ট্রিক্টেড থাকে তাহলে এই যে কনস্ট্রিকশনে বেশি বেশি রক্ত কিন্তু হার্টের মধ্যে ঢুকবে। ভেন কনস্ট্রিক্ট থাকার কারণে ভেনের মধ্যে তো বেশি রক্ত নাই, সে ওই রক্তটা হার্টের মধ্যে ঢুকাই দিবে, কারণ ভেন তো কনস্ট্রিক্টেড। সুতরাং কন্ট্রাকশন করে করে হার্টের মধ্যে রক্ত ঢুকাই দিবে, তখন প্রিলোডটা বেড়ে যাবে। প্রিলোড বেড়ে যাওয়াও খারাপ। কেন খারাপ? হার্টের নিজের উপরে প্রেসার বেশি হয়ে যাচ্ছে। এখন এসি ইনহিবিটর প্রিলোড আফটার লোডে কোনো চেঞ্জ আনতে পারে কিনা? জি পারে। ভালো করে মাথায় রাখেন, এসি ইনহিবিটর আমি বলে দিছি এরা কিন্তু ভেসো ডাইলেটর। শুধু ভেসো ডাইলেটর না, এরা আর্টারিকেও ডাইলেট করে, আর্টারিকেও ডাইলেট করে, ভেইনকেও ডাইলেট করে, আর্টারিকেও ডাইলেট করে, ভেইনকেও ডাইলেট করে। আর্টারি যদি ডাইলেট হয়, আপনি খেয়াল করে দেখেন লেফট ভেন্ট্রিকুলার সাথে যে ভেসেলটা আছে, এই ভেসেলটা যদি ডাইলেট হয়, এইরকম মোটা হয়ে যায়, তাহলে কিন্তু আফটার লোড কমে যাবে, আফটার লোড কমে যাবে, হার্টের উপরে চাপ কমবে, আমরা আরাম পাবো। একইভাবে ভেনকে যদি ডাইলেট করা যায় তাহলে ভেনের মধ্যে বেশি রক্ত থাকবে, তুলনামূলক হার্টের মধ্যে কম রক্ত যাবে, কারণ ভেন তো ডাইলেট হয়ে আছে, ওখানে প্রচুর রক্ত আছে, তার সেই ক্ষমতাটা আছে। তখন ভেন যদি ডাইলেট হয়ে যায় তাহলে ভেনের মধ্যে তখন বেশি রক্ত থাকবে, হার্টের মধ্যে কম রক্ত যাবে, তখন প্রিলোড কমে যাবে, হার্টের চাপ কমে যাবে। ঠিক আছে? অ্যাজ এ হোল রোগীটার ব্লাড প্রেশার কমবে। কেন? কারণ ভেসেল ডাইলেট হলে রেজিস্ট্যান্স কমে যায় বা বাধা কমে যায়, বাধা কমে যাওয়া মানেই ব্লাড প্রেশার কমে যাওয়া। ঠিক আছে? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে কোন কোন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ প্রিলোড আফটার লোড দুটাই কমায়। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আর্টারি ডাইলেট করলে আফটার লোড কমে, আর ভেইন ডাইলেট করলে হচ্ছে প্রিলোড কমে। সো যেহেতু এসি ইনহিবিটর এবং এআরবি, এসি ইনহিবিটর আর এআরবি আর্টারি এবং ভেন দুইটাকে ডাইলেট করে, সুতরাং এরা প্রিলোড এবং আফটার লোড দুইটাই কমায়। এই লাইনটা বুঝতে কারো সমস্যা আছে কিনা বলবেন। এক। 2 নাম্বার, আপনার কাছে একটা প্রশ্ন থেকে গেল, সেটা হচ্ছে এই ড্রাগ বাদে আর কোন ড্রাগের নাম কি জানেন আপনি যারা প্রিলোড আফটার লোড দুইটাই কমায়? এসি এআরবি বাদে আর কোন ড্রাগের নাম কি আপনি জানেন যারা প্রিলোড আফটার লোড দুটাই কমায়? আমি আপনাকে পুরো জিনিসটা বোঝার জন্য 30 সেকেন্ড সময় দিলাম, আপনি বুঝে আমাকে জানাবেন যে আমি পুরো জিনিসটা আপনাদের বোঝাতে পারছি কিনা। কেউ কিছু বলবেন কি? ডায়াবেটিক্স কি? ডায়োরেটিক্স কি ভেসেল ডাইলেট করতে পারে? না না। প্রিলোড কমায় শুধু, তাও অন্যভাবে। কিভাবে আমি পরে জানাবো, কিভাবে আমি পরে জানাবো। আর কেউ কিছু বলবেন? ঠিক আছে, অনেকে এটার অ্যান্সার এখনো পায় নাই ফেসবুকে, কিন্তু অলরেডি প্রিলোড আফটার লোড খারাপ, এটা অনেকে, সুমাইয়া আপু, কল্যাণ ভাই, তফসির ভাই এরা বলছেন। কেউ কিছু বলবেন কিনা কমেন্ট দেখি চ্যাটে। এক ভাই লিখছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মেইনলি আর্টারির উপরে কাজ করে ভাই। হ্যাঁ, মেইনলি আর্টারি, ভেইনকে ডাইলেট করতে পারে না তেমন একটা। আর কেউ কিছু? আমার সেকেন্ড রেসিডেন্সি ব্যাচে 13 জন লাইভ আছে, কেউ কিছু বলবে না?
আচ্ছা অ্যাটলিস্ট এটা বলেন যে আমি প্রিলোড আফটার লোডের যে যতটুকু জিনিস পড়ালাম সেটা বোঝা গেছে কিনা, খালি একটু বলেন যে প্রিলোড আফটার লোড রিলেটেড যে জটিল একটা জিনিস পড়ালাম এটা বোঝা গেছে কিনা। জি আমি ভাইয়া তাহলে বোঝা গেছে। জি। আচ্ছা ঠিক আছে, এখানে আমি একটু বলে দিই। হ্যাঁ, এখানে আমি একটু বলে দিই, নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন বা নাইট্রেট, নাইট্রোগ্লিসারিন বা নাইট্রেট এরা প্রিলোড আফটারলোড দুইটাই কমাতে পারে বাই বোথ আর্টারিয়াল এন্ড ভেন ডাইলেটেশন। এছাড়া অনেকেই অ্যান্সার করছেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হাইড্রোলাজিন। আমি যতটুকু জানি বা বুঝি, খুব বেশি জ্ঞান আমার নাই, আমি শুধু আপনাদের পড়ানোর জন্য একটু ফার্মা পড়ি, আমার ওইরকম জ্ঞান নাই। হাইড্রোলাজিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এরা শুধুমাত্র আর্টারিকে ডাইলেট করতে পারে, অন্য কাউকে করে না। নাইট্রেট একজন কোর্স, নাইট্রেট জিটিএন একই জিনিস, একই গ্রুপের ড্রাগ। রিয়াজুল জান্নাত নামে একটা ভাই আছে, উনি অ্যান্সার করছেন, কারেক্ট অ্যান্সার। তো এসি এআরবি নাইট্রেট এই প্রশ্ন ভাই রেসিডেন্সিতে অনেকবার আসছে, অনেকবার আসছে, এতবার আসছে আমি বলে বোঝাতে পারবো না। কোন ড্রাগ প্রিলোড আফটার লোড দুইটাই কমায়, সো ভালো করে মুখস্থ করবেন, ভালো করে মুখস্থ করবেন। কোন ড্রাগ প্রিলোড আফটার লোড দুইটাই কমায়? নাইট্রেট, এসি এআরবি। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু তাহলে হার্ট ফেইলিউরে এই ড্রাগগুলো ইউজ করতে পারবো, কারণ হার্টের উপরে চাপ কমে যাবে। হার্ট ফেইলিউরে কিন্তু এই জিনিসগুলা, এই ড্রাগগুলো আমি ইউজ করতে পারবো, কেন? হার্টের উপরে চাপ কমে যাবে তাই। ঠিক আছে, একটু খেয়াল রাখেন, একটু খেয়াল রাখেন, ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট যাচ্ছি, এসি ইনহিবিটরের কন্ট্রাইন্ডিকেশনটা ভালো করে দেখেন। এসি ইনহিবিটরের কন্ট্রাইন্ডিকেশন, হ্যাঁ দেখেন, প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। কেউ যদি বলে যে প্রেগন্যান্সির অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন কোন ড্রাগ? এসি ইনহিবিটর। অন্য অ্যান্টি হাইপারটেনসিভ দিলে ক্ষতি হওয়ার চান্স খুবই খুবই কম। অন্য যেগুলো কন্ট্রাইন্ডিকেশন আছে, যেমন অনেকে বলতেছে যে ভাই বিটা ব্লকার দেওয়া যাবে না, দেওয়া যাবে ভাই, আপনি দেন, কিচ্ছু ক্ষতি হবে না। অনেকে বলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, কোনোটা দেওয়া যাবে কোনোটা দেওয়া যাবে না, আমি বলছি দেন, কোনো ক্ষতি হবে না, একমাত্র এসি ইনহিবিটর যেটা টেরাটোজেনিসিটি আছে। এখন আসেন বায়োল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিস, তাতে যাওয়া যাবে না। কেন বায়োল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিসে দেওয়া যাবে না? দেখেন কিডনির, কিডনির দুই দিকেই যে রেনাল আর্টারিটা ঢুকতেছে এটা সিকন। এখন এই দুইটা সিকন, তার মানে কিডনি এমনিতেই রক্ত কম পায়, কিডনি এমনিতেই রক্ত কম পায়। তাহলে এই কিডনি কিন্তু হিসাব মতো এর রেনাল ফেলিওর হয়ে মারা যাওয়ার কথা। মারা যায় না কেন? আমি আপনাদের রেনাল সিস্টেমের ক্লাস যাদের নিছি তারা একটু দেখবেন, কিডনিতে যখন রক্ত কম যায় তখন জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারাটাস স্টিমুলেটেড হয়, হয়ে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন অ্যাক্টিভ থাকে। সুতরাং এই রেনাল আর্টারি স্টেনোসিসের রোগী শুধুমাত্র বেঁচে থাকে একটা কারণেই, যে তার জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারাটাস দিয়ে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরনটা অ্যাক্টিভ থাকে। এরকম একটা রোগীকে আপনি এসি ইনহিবিটর দিয়ে এই সিস্টেমটা ব্লক করে দিলে সে বাঁচবে না ভাই, মরে যাবে। এরকম একটা রোগীকে আপনি রেনিন, অ্যানজিওটেনসিন সিস্টেমকে ব্লক করে দিবেন বাই এসি ইনহিবিটর, রোগী কিন্তু বাঁচবে না, মরে যাবে, খেয়াল রাখেন। সো রেনাল আর্টারি স্টেনোসিসে দিব না। এখন রেনাল ফেইলিওর নিয়ে আমার কথা আছে, ভালো করে মাথায় দেখেন। দেখেন অ্যাকিউট রেনাল ফেইলিওরে আমরা দিব না, তাই তো? কিন্তু আপনি একটু ইন্ডিকেশনের মধ্যে দেখেন, ইন্ডিকেশনে দেখা আছে কোন ডায়াবেটিক রোগীর যদি কিডনির ডিজিজ থাকে অথবা সিকেডি, যে কোনো কিডনির রোগীকে আমি দিব, কিন্তু অ্যাকিউট রেনাল ফেইলিওরে আমি দিব না। এটা যেন মিস না হয়। আপনি দেখবেন যে কোনো নেফ্রোলজিস্টের কাছে আউটডোরে যে রোগীগুলা দেখে, নেফ্রোলজিস্টের আপনি চেম্বারের আউটডোর প্র্যাকটিসের রোগী দেখবেন, প্রত্যেকটা রোগী এসি ইনহিবিটর পাচ্ছে। কারণ এসি ইনহিবিটরের যদিও ক্রিয়েটিনিন লেভেল অল্প কিছুটা বাড়ে, এরপরও সাররা দেয়, কারণ তার নেফ্রনকে জীবিত রাখার কিছু ক্ষমতা আছে। যদিও ক্রিয়েটিনিন লেভেল বাড়ে, কিন্তু নেফ্রনের উপরে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। এগুলোর ভিতরে অনেক ভিতরের কথা, ডিটেলস লাগবে না। কিন্তু শুধুমাত্র অ্যাকিউট রেনাল ফেলিওর মানে ওই রোগী কোনো একটা থ্রেটের কারণে যদি হসপিটালে ভর্তি হয় অ্যাকিউট রেনাল ফেলিওর নিয়ে, তখন ওই সময়ের জন্য আমরা কিছুক্ষণ বন্ধ রাখি। সো অ্যাকিউট রেনাল ফেলিওরে এখানে আপনি একটু অবলিক দিয়ে আপনার লেকচার শিটে যোগ করে নিন এন্ড স্টেজ রেনাল ডিজিজ। এন্ড স্টেজ রেনাল ডিজিজ, এন্ড স্টেজ রেনাল ডিজিজ হচ্ছে সিকেটিরই একটা প্রেজেন্টেশন, যেখানে নেফ্রন কিছুই বেঁচে নাই, ওকে আমরা ডায়ালাইসিস করে বেঁচে রাখছি আর কি কোন রকমে।
তো তাকে আমরা এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলি। তো অ্যাকিউট রেনাল ফেলিওর অবলিক এন্ড স্টেজ রেনাল ডিজিজ, এদেরকেও আমরা সাধারণত এসি ইনহিবিটর দিব না। এই প্রশ্ন অনেকবার আসছে। এসি ইনহিবিটরের কন্ট্রাইন্ডিকেশন 3 স্টার ভাই, এসি ইনহিবিটরের কন্ট্রাইন্ডিকেশন 3 স্টার। এসি ইনহিবিটরের কন্ট্রাইন্ডিকেশন 3 স্টার। এখন ইন্ডিকেশনের মধ্যে দেখেন, আমরা তো নিচে সিকেডি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পড়লাম, আমরা যে হাইপারটেনশনের ম্যানেজমেন্ট পড়ছি এখানে 1 নম্বরে পড়ছি এসি এআরবি দিতে হবে। হাইপারটেনশন কোনো সমস্যা নাই, ওকে। কিন্তু একটু খেয়াল রাখেন, আমি আপনাদের সেদিন বলছি হার্ট ফেলিওর এবং এমআই এর রোগীর যদি ব্লাড প্রেসার নরমাল থাকে তারপরও আপনি দিবেন। হার্ট ফেলিওর এবং এমআই এর রোগীর বিপি নরমাল থাকলেও দিবেন। সবাই একমত তো আমার ক্ষেত্রে, না? আপনি দেখবেন যে হার্টের রোগী যখন কার্ডিওলজিস্টের কাছে যায়, দেখবেন যে পাশে বিপি লেখা আছে 100/70, 110/70, এরপরও সেই রোগী এক গাদা বিটা ব্লকার এসি ইনহিবিটর পাচ্ছে। কারণ কি? কারণ এই এসি ইনহিবিটর গুলা তার হার্টের রিমডেলিং কে প্রিভেন্ট করে, হার্টটাকে সতেজ রাখতে চেষ্টা করে। ঠিক আছে, এখন আমি আমার সাবজেক্টের একটা পড়া আপনাদের ধরি। স্ট্রোকের রোগীকে আপনি এসি ইনহিবিটর দিবেন কিনা? স্ট্রোকের রোগীকে এসি ইনহিবিটর দিবেন কিনা কেউ বলতে পারেন? আমার সাবজেক্টের পড়া, স্ট্রোকের রোগীর এসি ইনহিবিটর দিবেন কিনা? আমরা দেই তো ভাইয়া। হাইপারটেনশন হলে দিব না বিপি নরমাল হলেও দিব? নরমাল থাকলে দেই না। একটু শুনে রাখেন, মানে ঠিক আছে, হাইপারটেনশন হলে দিব, নরমাল হলে দিব না। আমরা চেষ্টা করব নরমাল থাকলেও দিতে। কোন স্ট্রোকে শুনে রাখেন, মনে রাখেন এমআই এর যে চাচাতো ভাই সেটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক। যাহাই এমআই তাহাই ইসকেমিক স্ট্রোক। দুইজনের প্যাথোলজি, দুইজনের মানে মানে দুইজনই ডিস্ট্রাকটিভ একটা ডিজিজ, দুইজনেরই প্যাথোলজি সেম। রক্তনালী চিকন হয়ে বা থ্রোম্বাস বা এম্বোলিজম আসার কারণে হার্টের একটা জায়গা রক্ত পাচ্ছে না, তাহলে সেটা এমআই। ব্রেনের একটা জায়গা যদি এরকম রক্ত না পায় তাহলে ইসকেমিক স্ট্রোক। এই দুইটাতেই আমরা এসি ইনহিবিটর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দেওয়ার চেষ্টা করব। যদি হাইপারটেনশন থাকে তাহলে তো দিবই, বিপি নরমাল থাকলেও আমরা চেষ্টা করব দিয়ে ছেড়ে দিতে, রোগী যেন ওইটাতে অভ্যস্ত হয়। বিপি কম থাকলে দিব না, নরমাল থাকলেও দিব। সো এমআই স্ট্রোক হচ্ছে একদম চাচাতো ভাই টাইপের ডিজিজ। এমআই আর ইসকেমিক স্ট্রোক চাচাতো ভাই টাইপের ডিজিজ, একই ধরনের ওষুধ দেই, দুইটাতেই আমরা ইকোস্প্রিন দেই, দুইটাতেই অ্যাটোভাস্টাটিন দেই, দুইটাতেই বিটা ব্লকার দেই, দুইটাতেই এসি ইনহিবিটর দেই, মনে রাখেন। সো এসি ইনহিবিটরের পড়া মোটামুটি এতটুকুই। এখন আমাকে বলেন, এসি ইনহিবিটর দিচ্ছেন একটা রোগীকে, তার অনেকগুলা অ্যাডভার্স ইফেক্ট আছে, কিন্তু মূল কি অ্যাডভার্স ইফেক্ট আছে যেটা আমাদেরকে মানে একটু মনিটর করা উচিত? মূল কি অ্যাডভার্স ইফেক্ট আছে যেটা আমাদেরকে মনিটর, একটা দুটো বলতে পারবেন? হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়া, ভেরি গুড, আমি খুব খুশি হলাম। আর কেউ কিছু? ড্রাই কফ করে হাইপারক্যালেমিয়া ভাই, আর ড্রাই কি? কফ ড্রাই করে। কফ, ভেরি গুড, ড্রাই কফ করে। আর দুইটা হইছে, আর কেউ? হাইপোটেনশন আর চান্স। ইয়েস ইয়েস, হাইপোটেনশনটা হচ্ছে ফার্স্ট ডোজ হাইপোটেনশন ভাই। হাইপোটেনশনটাকে স্পেসিফিক একটা ব্যাপার আছে, হাইপোটেনশনটা হচ্ছে ফার্স্ট ডোজ হাইপারটেনশন, তাই তো? তাহলে এটা ফার্স্ট ডোজ হাইপোটেনশন কি জিনিস এটা একটু বলতে হবে, তাই না? আচ্ছা, তাহলে একটু আমি স্লাইডটা আগে দেখাই। দেখেন, এটা 1 নম্বরে আছে, এটা 1 নম্বরে আছে ফার্স্ট ডোজ হাইপোটেনশন। সুতরাং যাকে আপনি এসি ইনহিবিটর, হাইপারটেনশনের একটা রোগীকে আপনি এসি ইনহিবিটর দিলেন, তাকে অবশ্যই 1 সপ্তাহ পরে ফলো আপ দিবেন। বলবেন যে ভাই 1 সপ্তাহ পর বা 2-4 দিন পরে আমার সাথে একবার দেখা করে যাবেন, ঠিক আছে? কি দেখবেন যে তার ওষুধ খেয়ে হঠাৎ করে মাথা ঘুরে টুরে পড়ে গেছে কিনা, বিপি ফল করছে কিনা, ওষুধ খাওয়ার পর শরীর খুব খারাপ লাগতেছে কিনা। এটা সে যদি বলে না আমার এরকম কিছু হয়নি, তাহলে তার ভবিষ্যতে কোনোদিন হাইপোটেনশন হবে না। তার প্রথম সপ্তাহে যদি হাইপোটেনশন না হয়, তার ভবিষ্যতেও হবে না, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে ব্র্যাডিকাইনিনের পরিমাণ বাড়ায় দেয়। এই জিনিসটা একটু মার্কিং করেন। রেসিডেন্সি এবং এফসিপিএস পরীক্ষায় আমি দেখছি, পরীক্ষা ওরা প্রশ্ন এরকম অপশনে দিছে যে ব্র্যাডিকাইনিনকে ব্লক করে দেয়, তাহলে ফলস হবে। ব্র্যাডিকাইনিনের পরিমাণ বেড়ে যায় বলে তার কিন্তু কাফ হতে পারে। সুতরাং আমরা চেষ্টা করব রেসপিরেটরি যে ডিজিজ গুলোতে কাশি হয়, বিশেষ করে সিওপিডি,
রেসপিরেটরি যে ডিজিজ গুলোতে কাশি হয় সেই ডিজিজ গুলোতে দিব না। অ্যাজমাতে দিতে পারবো যদি সেটা শুধু শ্বাসকষ্ট ভ্যারিয়েন্ট অ্যাজমা হয়, কিন্তু যদি কাশি কফ ভ্যারিয়েন্ট অ্যাজমা হয় দিব না। সিওপিডি তে দিব না, নিউমোনিয়ার একটা রোগী কাশি হচ্ছে দিব না, ব্রঙ্কিয়েক্টাসিসে দিব না, রেসপিরেটরি ডিজিজ কাশি হয় দিব না। ঠিক আছে, এরপরে যে জিনিসটা না বললেই না, ওই এক সপ্তাহ পর যে ফলো আপ দিবেন সেখানে বলবেন যে আমাকে সেরাম ইলেকট্রোলাইট করে নিয়ে এসে দেখায় যাবেন। বলবেন সেরাম ইলেকট্রোলাইট এবং সেরাম ক্রিয়েটিনিন করে নিয়ে দেখায় যাবেন। কারণ এসি ইনহিবিটর দিলে অনেকের ক্রিয়েটিনিন কিছুটা বাড়ে, অল্প কিছু বাড়লে আপনি ইগনোর করতে পারেন, কিছুটা বাড়ে। কিরকম? ধরেন যে 1.2 ছিল সেরাম, এই এসি ইনহিবিটর দেওয়ার পরে 1.4 হয়েছে, আপনি ইগনোর করবেন যে ঠিক আছে সমস্যা নাই, আপনি খেতে থাকেন। কিন্তু 1.2 ছিল ক্রিয়েটিনিন, পরে 1.8 হয়ে গেছে, তাহলে আপনাকে এটা চালানো যাবে না, ঝামেলা আছে। আর হাইপার ক্যালিমিয়া কেন করতেছে মেকানিজম যদি আপনি জানেন তাহলে ভুলবেন না। মুখস্থ হাইপার আর হাইপোক্যালিমিয়া মুখস্থ করে আপনি শেষ করতে পারবেন না ভাই। সুতরাং মেকানিজমটা জানলে খুব ভালো হয়। সো মেকানিজমটা কি একটু খেয়াল করে দেখেন। এসি ইনহিবিটর এটা ইনডাইরেক্টলি কিন্তু অ্যালডোস্টেরনকে বাধা দিচ্ছে। ইনডাইরেক্টলি অ্যানজিওটেনসিন তৈরি হচ্ছে না, অ্যানজিওটেনসিন তৈরি না হলে অ্যালডোস্টেরন তৈরি হবে না। তাহলে অ্যালডোস্টেরনকে বাধা দিচ্ছে। অ্যালডোস্টেরন যে কাজ করে তার বিপরীত কাজ করে। তাহলে অ্যালডোস্টেরন কি কাজ করে? আপনারা জানেন যে অ্যালডোস্টেরন বডির মধ্যে সোডিয়াম পানিকে ঢুকায় আর বডি থেকে বের করে দেয় পটাশিয়াম এবং হাইড্রোজেন। আপনি এটা জানেন। সুতরাং এসি ইনহিবিটর এর রিভার্স কাজ করবে। এর রিভার্স কাজ কি? বডির মধ্যে পটাশিয়াম হাইড্রোজেন ঢুকাবে, বডি থেকে বের করে দিবে সোডিয়াম এবং পানি। সো হাইপারক্যালিমিয়া, পটাশিয়াম বডির মধ্যে ঢুকবে বলে হাইপারক্যালিমিয়া হবে। বাকি যে পয়েন্টগুলো আছে রিডিং দিবেন, বাকি পয়েন্টগুলো রিডিং দিবেন, কিন্তু এই 3-4টা কথা না জানলে কিন্তু ভাই বিশাল বড় অপরাধ। ফার্স্ট ডোজ হাইপোটেনশন, ড্রাই কফ কারণ ব্র্যাডিকাইনিনের পরিমাণ বাড়াচ্ছে, হাইপারক্যালিমিয়া করতেছে কারণ সে অ্যানজিওটেনসিন এবং অ্যালডোস্টেরনকে বাধা দিচ্ছে। আশা করছি আপনারা পারবেন, আশা করছি আপনারা পারবেন। এবার আমি একটু রেস্ট করব, আপনারা এই প্রশ্নের অ্যান্সার দিবেন। 2017 সালের প্রশ্ন, আপনারা অ্যান্সার দিবেন অথবা যারা জুমে আছেন তারা কমেন্টে লিখলেও হবে। রিগার্ডিং এসি ইনহিবিটর, 1 নাম্বার হচ্ছে হার্ট ফেইলিওরে আমরা ড্রাগ অফ চয়েস দিব। 2 নাম্বার হচ্ছে প্রিলোড আফটার লোড দুটাই বাড়ায়, ট্রু না ফলস। ড্রাই কফ করতে পারে, ট্রু না ফলস। সিওপিডি তে দিব, ট্রু না ফলস। প্রেগন্যান্সিতে দিব না, ট্রু না ফলস। আপনারা সুন্দর করে এটা অ্যান্সার করেন, আমি একটু রেস্ট করি। আচ্ছা, একজনের উত্তর পেয়ে গেছি। তাহলে একটা একটা করে আসি, চলেন আপনারা অ্যান্সার দিতে থাকেন, আমি একটা একটা করে আলোচনা করি। 1 নাম্বার বলছে যে হার্ট ফেইলিওরে দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে, আমি একটু আগে বললাম দেওয়া যাবে। প্রিলোড আফটার লোড বাড়াই, এটা হবে কমাই, আমি উত্তর আপনাদের দেখতেছি একটু পরে। মে কজ ড্রাই কফ, একটু আগে আমরা বললাম যে ড্রাই কফ করে। ড্রাগ অফ চয়েস ইন হাইপারটেনশন ইন সিওপিডি, অবশ্যই মিথ্যা কথা, কারণ সিওপিডি তে আমরা দিব না, একটু আগে পড়ছি। কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি, অবশ্যই সত্য কথা, কারণ আমি বললাম প্রেগন্যান্সিতে একটা ড্রাগ যদি হাইপারটেনশনে কন্ট্রাইন্ডিকেশন থাকে তাহলে সেটা এসি ইনহিবিটর, কারণ সে তার টেরাটোজেনিসিটি আছে। এখন জুমে 3 জন অ্যান্সার করছে, আমি একটু দেখে নিই। জুমে অ্যান্সার করছে হচ্ছে তানিয়া আপু, 1 3 5 ট্রু দিছে, একদম ঠিক। সাজ্জাদ ভাই অ্যান্সার করছে, রিয়াজুল ভাই অ্যান্সার করছে, সবগুলা কারেক্ট হয়েছে ভাই নিঃসন্দেহে। এবার দেখি আমার ফেসবুক লাইভে কে কি অ্যান্সার করছে। ফেসবুক লাইভে কে কি অ্যান্সার করছে আমি একটু দেখি। স্বস্তি আপু অ্যান্সার করছে এসি ট্রু, মিম আপু অ্যান্সার করছে, বিজয় ভাই করছে, নাহার আপু করছে, ববিতা আপু, সুমাইয়া আপু, তন্ময় ভাই, জয় ভাই, মানে কল্যাণ ভাই অ্যান্সার করছে। অস্থির অ্যান্সার হয়েছে ভাই। মানে আপনারা যে এই প্রশ্নের সঠিক অ্যান্সার করছেন এটা দেখে ইন্ডিকেট করতেছে যে আপনারা আমার কথাটা শুনছেন অথবা আপনারা আগে থেকে খুব ভালো পারতেন, যেটাই হোক কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে অ্যান্সার তো অলরেডি বের হয়ে গেছে। আরেকটা এসি ইনহিবিটর সেম জিনিস, আপনারা আরেকটা অ্যান্সার করেন, আমি তারপরেরটাতে চলে যাব। এটা আরেকবার অ্যান্সার করেন। 2016 সালের প্রশ্ন দেখেন, 17 এবং 16 সালে একই প্রশ্ন আসছে, শুধু অপশন আলাদা। একই প্রশ্ন আসছে, অপশন আলাদা।
কেউ অ্যান্সার করবেন কিনা? এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম কার্ডিয়াক আউটপুটকে কমায়, বেশি কমায় দেয়, সত্য না মিথ্যা? প্রিলোড আফটার লোড কমায়, ব্র্যাডিকাইনিন কমায় না বাড়ায়, মাথায় রাখেন। আর নট টেরাটোজেনিক, সত্য না মিথ্যা? তাহলে যে চারটা নিয়ে কোনো সন্দেহ নাই, সেই চারটা আগে। প্রিলোড আফটার লোড কমায়, এটা আমি অনেক সময় ধরে পড়াইছি। ব্র্যাডিকাইনিন কমায়, এটা আমি উল্লেখ করে দিছি যে এটা বাড়াই। আর নট টেরাটোজেনিক, এটা একদম ডাহা মিথ্যা কথা, কারণ আমি আপনাকে বারবার করে বলে দিছি যে এটা আপনার টেরাটোজেনিক ইফেক্ট আছে, কারণ প্রেগন্যান্সিতে এটা দেওয়া যাবে না। তাহলে বাকি থাকে কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট কমালেও সিগনিফিক্যান্ট কমাবে না। কার্ডিয়াক আউটপুট কমাতে পারে প্রিলোড আফটার লোড যেহেতু কমায়, কিন্তু সিগনিফিক্যান্ট কমাবে না। তাহলে তো বডি ব্লাড সাপ্লাই পাবে না। তাহলে এখন দেখি আপনাদের অ্যান্সার। এফ টিটি এফ এফ, এখানে 3-4 জন অ্যান্সার করছেন, একদম কারেক্ট অ্যান্সার করছেন। আমি একটু এখানে দেখি। এফটিটি এফএফ, এফটিটি এফএফ, বিসি ট্রু, ঠিক আছে। রিমি আপু, লিপি আপু, কৃষ্ণা ভাই ভালো অ্যান্সার করতেছে। আমি যখন অফলাইন পড়াই, অফলাইনে আমাদের একটা প্রেসার থাকে। অফলাইনে নিঃসন্দেহে মনোযোগ কিছুটা বেশি থাকে। অফলাইনে আমাদের একটা প্রেসার থাকে যে আমাদের 6 মাসের মধ্যে সপ্তাহে একদিন করে ক্লাস। আমি লেন্দি ক্লাস নেই, যদিও 6 ঘন্টা 8 ঘন্টা নেই। আমাদের একটা প্রেসার থাকে এর মধ্যে শেষ করানো। আমার কিন্তু অনলাইনের এরকম প্রেসার থাকে না। কারণ কি জানেন, আমি শিডিউলের বাইরে পড়াতে পারি, এজন্য আমি তাড়াহুড়ো করে পড়াতে চাই না। 1 নাম্বার। 2 হচ্ছে অনলাইন, তো অনলাইনের যে বিজনেস, এই বিজনেস তো ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, তাই না? এখানে আপনি পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন হিসাবে আমার মতো একটা ছোট শিক্ষককে যে চয়েস করছেন, আপনি তো আরো অনেক বড় বড় কোচিং চয়েস করতে পারতেন। আমার মতো একদম পেরিফেরির একটা কর্নারের একটা শিক্ষককে চয়েস করছেন। আমার উপর একটা প্রেসার বেশি থেকে যায় যে আমি আপনাকে ঠিকঠাক মতো গাইড করতে পারবো কিনা। সুতরাং আমি একটু আপনাদের জিনিসগুলো সময় নিয়ে একটু ধীরে ধীরে পড়াই। হ্যাঁ, তাতে ক্লাস লেন্দি হলে আপনারা মন খারাপ করেন না, এটা আপনার কাছে অনুরোধ থাকলো। আর একটা কথা, অনেকেই আগে থেকে ইনবর্ন ভালো পারে, ইনবর্ন অনেকে ভালো পারে। তো তারা দয়া করে আপনারা দরকার হলে এটা স্কিপ করে যান, পরে দেখেন। হ্যাঁ, একটু টেনে টেনে দেখেন। কিন্তু আমি চিন্তা করি যে আপনারা কম পারেন, এই চিন্তা করে আমি পড়াই। হ্যাঁ, কে যেন কিছু বলতে চাচ্ছিলেন, সমস্যা নাই, বলবেন। কেউ কিছু বলবেন? না বললে না মিউট ভাইয়া। করে দেব। আচ্ছা, মিউট করে দিচ্ছি, কারণ ঝামেলা হচ্ছে না বললে আনমিউট হয়ে যায়। হ্যাঁ, সরি, মিউট করে হয়ে যায়, তা না হলে শব্দটা পুরোটাই শোনা যায়, খারাপ লাগে দেখতে। এটা এই প্রশ্ন আর সলভ করছি না। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আমি মাত্র 3-4টা লাইন পড়াবো। আমাকে শুধু বলেন যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বাস্তবে আপনি কি কাজে ব্যবহার করেন। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের, আপনি যে আউটডোর রোগী দেখেন না, আপনাকে ফোন করে না, তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আপনি দেন কি অসুখে? আমাকে জাস্ট এটা বলেন। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আপনি কি অসুখে দেন? আপনি বাস্তবতা থেকে দেন। ধরে নেন যে আপনি বই টই পড়েননি, বাদ দেন, দরকার নেই, বই পড়েননি আপনি। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করেন কিসে? আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি, অ্যাটলিস্ট একটু তো আপনারা বলবেন যে ভাই আমরা হাইপার টেনশনের চিকিৎসা হিসেবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিই। বাস এতটুকু হলেও আমি খুশি হব। এতটুকু বললেও আমি খুশি হব যে আপনি 80% বলে ফেলছেন। আপনার 80% পড়াই শেষ যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এই যে সিস্টোলিক বেশি বেশি হলে দেই, রিয়াজুল ভাই বলছে, ঠিক আছে। ব্লাড প্রেশার বেশি হলেই দিতে পারবেন, ব্লাড প্রেশার বেশি হলেই দিতে পারবেন, কারণ ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের দাম 5 টাকা। বাংলাদেশের রোগীদের দিতে পারেন আপনি, কারণ আপনি তো জানেন যে মিনিমাম ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা এসিএআরবি দিয়ে আপনাকে চিকিৎসা শুরু করতে হবে, তাই না? এসিএআরবির দাম 8 টাকা আর এটার দাম 5 টাকা। সুতরাং আপনার ড্রাগ অফ চয়েস হতে পারে বাংলাদেশের গরিব মানুষের জন্য। ভেরি গুড। এছাড়া একটু ইন্টারাপশন করি, সেটা হচ্ছে আপনারা হেমোরেজিক স্ট্রোক হলে, এটা পরে বলি, আপনারা হার্টের কিছু ডিজিজ আছে, যে ডিজিজ গুলোতে অ্যারিথমিয়া হতে পারে। অ্যারিথমিয়া একটু হার্টের মানে রেট এবং রিদমে ঝামেলা হতে পারে, সেইটাতে আমরা স্পেসিফিক 2টা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেই, ভেরাপামিল আর ডিলটিয়াজেম। ভেরাপামিল এবং ডিলটিয়াজেম, ঠিক আছে? আচ্ছা, ওই যে হেমোরেজিক স্ট্রোক বা সাবঅ্যারাকনোয়েড হেমোরেজে আমরা স্পেশাল একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেই। আপনারা সবাই দিবেন, যারা ইন্টার্নি করছেন নিমোডিপিন দিবেন, ঠিক আছে? শুধু ইউজ এই কয়টা জিনিস জানলেই হবে।
আমরা অনেক সময় মাইগ্রেনে প্রোফাইল্যাক্সিস হিসেবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিই। এই কয়টা ইউজ জানলেই চলবে। সত্যি কথা বলতে ইউজও হয়ে গেল, কি কি ড্রাগ দেই এটাও হয়ে গেল। এখন চলেন যে মানে আমি আমার কথা বললাম, একটা স্টার দিলাম, এগুলা জিনিস নরমাল ভাবে জানলেই চলবে। আমি আপনাকে আরেকটা জিনিস একটু দেখাই। পরীক্ষায় এরকম প্রশ্ন রেসিডেন্সি এবং এফসিবিএস এ কম আসতে দেখছি যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে একটা ভাগ আছে ড্রাই হাইড্রোপাইরিডিন। এটা আমি আসলে এই স্লাইড বানানোর সময় লেখার ধৈর্য ছিল না, এই জন্য জাস্ট আপনার লেকচার শিট থেকে ছবি তুলে নিছি। পরীক্ষায় আসছে ডাইহাইড্রোপাইরিডিনের উদাহরণ। আপনি কষ্ট করে হলেও নাম কয়টা পড়েন, নিফেডিপিন, অ্যামলোডিপিন, নিমোডিপিন, ফেলোডিপিন, সিলনিডিপিন, নিকারডিপিন, যে কয়টা ডিপিন আছে একটু পড়েন। বা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে মনে রাখেন ভেরাপামিল, ডিলটিয়াজেম, এগুলো বাদ দিয়ে যেগুলো আছে মোটামুটি সব। তাহলে পরীক্ষায় আসছে ডাইহাইড্রোপাইরিডিনের উদাহরণ, আমি প্রশ্ন ঘাটাঘাটি করে দেখলাম। আর তাহলে এটা একটা স্টার দিলাম, মুখস্থ করেন, আমি কোনো বোঝার কিছু আছে বলে মনে করতেছি না। তাহলে একটু আগে আমি পড়ালাম যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আপনি বুকের ব্যথা কমানোর জন্য এবং প্রেসারের জন্য দেন। বুকের ব্যথা কমানোর জন্য এবং প্রেসারের জন্য দেন, যদিও ভেরাপামিল আমরা প্রেসারের জন্য দেই না। আর সাবারাকয়েড হিমোরেজে আপনি নিমোডিপিন দেন। হার্টের যে কোনো অসুখে যেখানে রিদমের সমস্যা হয় সেখানে আপনি ভেরাপামিল এবং ডিলটিয়াজেম দেন। আর মাইগ্রেনে আপনি অনেক সময় ভেরাপামিল, ফ্লুনারিজিন দেন। এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারে কোন ইউজ কোনটা, কোন অসুখে কোনটা দিবেন বোঝার কিছু নাই। একটা স্টার দিলাম, মুখস্থ করে নিয়েন। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ক্যালসিয়ামকে ব্লক করে আর্টারিটা ডাইলেট করে কিন্তু ভেন ডাইলেট করে না। খেয়াল রাখেন, আর্টারি ডাইলেট করে কিন্তু ভেন ডাইলেট করে না। সো আফটার লোড কমায় কিন্তু প্রিলোড কমাতে এর কোনো ইফেক্ট নাই। আফটার লোড কমায়, প্রিলোড কমাতে এর কোনো ইফেক্ট নাই। আশা করি বুঝতে পারছেন। সো ইন্ডিকেশন আমি কিন্তু বলে দিছি, হাইপারটেনশন এনজাইনাতে দিবেন, হার্টের অসুখগুলোতে দিবেন, সাবঅ্যারাকয়েড হেমোরেজে দিবেন, মাইগ্রেনের প্রোফাইল্যাক্সিসে দিবেন। এখন একটা কথা না বললেই না, ভালো করে স্টার দিয়ে শোনেন। আমি বিটা ব্লকার যখন আমি আপনাদের পড়াইছি গতদিন অটোনমিক ফার্মাকোলজিতে, একটা রোগীর হাইপারটেনশন আছে প্লাস পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে, আমি বলে দিছি এখানে বিটা ব্লকার দেওয়া যাবে না। কেন বিটা ব্লকার দেওয়া যাবে না? কারণ বিটা ব্লকার হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন কমায় দিচ্ছে, কার্ডিয়াক আউটপুট কমায় দিচ্ছে, যার কারণে পেরিফেরিতে রক্তটা ঠিকঠাক মতো যাবে না। বাট ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সে আর্টারিটা ডাইলেট করে দিচ্ছে, আর্টারিটা ডাইলেট করে দিচ্ছে। সো আর্টারি যদি ডাইলেট করে তাহলে রক্তের ফ্লো ভালো হবে। সুতরাং আপনি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ অথবা রেনল্ডস ডিজিজ, একই কথা, এটাতে আপনি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার চয়েস করতে পারেন চিকিৎসা হিসাবে। আপনারা দেখবেন অনেক ইয়াং ফিমেল রোগী আপনাদের কাছে বলে যে শীত আসলে তার হাত এত ঠান্ডা হয়ে যায় যে হাত ব্যথা শুরু হয়ে যায়, এত ঠান্ডা হয়ে যায় যে হাত ব্যথা শুরু হয়ে যায়। এটা কি জিনিস? এটার প্রাইমারি রেনল্ডস। সাধারণত চিকিৎসা লাগে না, আমরা বলি যে আপনি গ্লাভস পরে থাকবেন বা বগলের নিচে হাত রাখবেন বা একটু গরমের মধ্যে হাত রাখবেন। কিন্তু এত কিছুর পরেও যারা কমপ্লেন করে যে না আমাদের হাতে খুব ব্যথা হয় ঠান্ডার মধ্যে, তাদের আপনি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারেন। একটা নিফেডিপিন দিবেন, মজার মতো তার ভেসেলটা ডাইলেট হয়ে যাবে, তার ব্যথাটা কমে যাবে। আশা করি আপনি বুঝতে পারছেন। কন্ট্রাইন্ডিকেশনে যেহেতু সে ফোর্স অফ কন্ট্রাকশন কমায়, সুতরাং হার্ট ব্লকে আমরা সাধারণত দিব না, হার্ট ব্লকে দিব না। যেহেতু সে হার্ট রেট কমায়, সুতরাং ব্র্যাডিকার্ডিয়া থাকলে দিব না। এই কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, কনস্টিপেশন, এগুলো করে লাভ নেই। হার্ট ব্লক ব্র্যাডিকার্ডিয়াতে দিব না। এটাতে এই যে স্লাইডটা আপনাদের পড়াচ্ছি এটাতে কোনো স্টার দিতে পাচ্ছি না, শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি আপনাদের একটু মার্ক করে দিলাম। এটাতে আলাদা করে আমি আপনাদের স্টার দিতে পারছি না, ইম্পর্টেন্ট জিনিসগুলো মার্ক করে দিলাম। আশা করছি আপনারা পড়াশোনা করবেন। এটা এখানে জাস্ট এটা এমআরসিবি এর বই থেকে নিছি, আলাদা করে কিছু বলার জন্য না। এই যে নিফেডিপিন, অ্যামলোডিপিন দেখেন, আমি হাইপারটেনশন অ্যানজাইনার সাথে সাথে রেনল্ডস এর দিব, রেনল্ডসটা আলাদা করে মার্ক করে রাখছি। রোগীর সাইন সিম্পটম হচ্ছে রোগী অনেক সময় বলে যে আমার অ্যাঙ্কেলটা সোয়েলিং হয়ে গেছে। আর ভেরাপামিল, ডিলটিয়াজেম আমি অ্যারিথমিক ড্রাগে দিব, অ্যারিথমিক ড্রাগ হিসেবে দিব, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ হিসেবে দিব। ডিটেলস লাগবে না, শুধুমাত্র এমনি আপনাদের দেখাবো বলে স্লাইড আনছি, ডিটেলস লাগবে না। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারে মানে অ্যাডভার্স ইফেক্ট ওইরকম লাগবে না, শুধু মনে রাখেন এই যে গাম হাইপারপ্লাসিয়াটা একটু মনে রাখেন, কারণ আমি আলাদা করে কজোলজিতে আমি আপনাদের দেখাবো গাম হাইপারপ্লাসিয়া করে নিফেডিপিন, মুখস্থ বোঝার কিছু নাই।
আর যে কোনো প্রেসারের ওষুধ খেলে তার বিপি ফল করতে পারে, মনে রাখেন। যে কেউ যে কোনো প্রেসারের ওষুধ খেলে তার বিপি ফল করতে পারে, যে কেউ যে কোনো প্রেসারের ওষুধ খেলে বিপি ফল করতে পারে, মাথায় রাখেন। অ্যাঙ্কেল ইডিমা তো বললামই। আর ভেসেল ডাইলেট করলে পেরিফেরিতে ব্লাড সাপ্লাই বেড়ে যাবে না? ব্লাড সাপ্লাই এখন ফেসে যদি ব্লাড সাপ্লাই বেড়ে যায় তাহলে ফেসটা দেখতে একটু ফর্সা মানুষদের লাল মনে হবে, এটাকে বলে ফ্লাশিং। ব্রেনে যদি ব্লাড সাপ্লাই বেড়ে যায় তাহলে হেডেক হবে, বুঝতে পারছেন? যার কারণে আপনার হার্টে অ্যাক্টিভিটি, ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাওয়ার জন্য হার্ট তখন বেশি বেশি করে পাম্প করে, এটাকে বলা প্যালপিটেশন হতে পারে। ঠিক আছে, একটু দেখেন জিনিসগুলো। আমি কোনো স্টার দিতে পারছি না, কারণ কেন স্টার দিতে পারছি না? হরহামেশা এখান থেকে প্রশ্ন আসে না, তাই হরহামেশা এখান থেকে প্রশ্ন আসে না। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের প্রশ্ন এটা সলভ করলাম না, সরাসরি চলে গেলাম একদম ইনফিনিটি স্টার পড়া। ইনফিনিটি স্টার পড়া অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে, অনেকবার। প্রেগন্যান্সিতে কোন অ্যান্টি হাইপারটেনসিভ দিব না? অলরেডি কিন্তু বলা হয়ে গেছে। আমরা এসি ইনহিবিটর আর এআরবি অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, অ্যাবসলিউট। বাকি সব ড্রাগ আমরা দিতে পারি, যদিও কিছু কিছু ড্রাগ দিলে ভালো, অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। যদিও লেকচার শিটটা আমি জেনেসিস থেকে নিছি, জেনেসিসের জিনিস কেটে আমি বসাই দিছি লেকচার শিটের, এই ফার্মাকোলজির লেকচার শিট, কিন্তু এরপর আমি আপনাদের একটু স্মরণ করায় দিচ্ছি, কিছু জিনিস কম বেশি করায় দিচ্ছি। তাহলে একটু খেয়াল করে দেখেন যে প্রেগন্যান্সিতে আমরা এসি এআরবি একদমই দিব না, ঠিক আছে? বিটা ব্লকার দিব না, কিন্তু ল্যাবেটোললটা দিতে পারি। বিটা ব্লকার দিব না, কিন্তু ল্যাবেটোললটা দিতে পারি। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব না, এটা কেটে দিয়েন, আপনার লেকচার শিট এটা কেটে দিয়েন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারবো। ডায়োরেটিক্স সাধারণত আমরা দেই না, রেনিন ইনহিবিটর বলে কোন ড্রাগ আমাদের না জানাই ভালো, এত অ্যাটিপিক্যাল ড্রাগ জানে কি করবে। তাহলে সত্যি কথা বলতে আপনি এসি এআরবি একটা মনে রাখলেও এই প্রশ্নের 100% উত্তর করতে পারবেন। অনেক সময় প্রশ্ন আসতে পারে সেফ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, এটা মনে রাখেন যেগুলো ব্লাড ভেসেলের উপর কাজ করে, আলফা মিথাইল ডোপা, ল্যাবেটোলল, হাইড্রালাজিন, নিফেডিপিন, অ্যামলোডিপিন, এগুলো সব ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। সো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া যাবে এবং ভেসোডাইলেটর গুলো দেওয়া যাবে, আর সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগ মিথাইল ডোপা দেওয়া যাবে। দিব নাকি অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড হচ্ছে এসিএআরবি, বাকিগুলা প্লাস মাইনাস আছে। ঠিক আছে, অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে, ইনফিনিটি স্টার প্রশ্ন এখান থেকে আসবেই, ধরে নিন এখান থেকে প্রশ্ন আসবেই, ধরে নিন কি এফসিপিএস আর কি রেসিডেন্সি, সব জায়গার জন্য এটা ইম্পর্টেন্ট, সব জায়গার জন্য এটা ইম্পর্টেন্ট। দয়া করে এটা একটু ভালো করে পড়ুন। দেখেন 4 নাম্বার প্রশ্নটা একটু দেখেন, ড্রাগ ইউজড ইন হাইপারটেনশন উইথ প্রেগন্যান্সি ইনক্লুড। তাহলে কোন কোন ড্রাগ আমি ইউজ করতে পারবো? তাহলে পারবো না চয়েস করতে পারলেই হবে। দেখেন পারবো না হচ্ছে এসি ইনহিবিটর আর এআরবি, বাকি সব ট্রু দেওয়া আছে। ঠিক আছে, বাকি সব ট্রু দেওয়া আছে। তারপরে দেখেন অ্যান্টি হাইপারটেনসিভ কন্ট্রাইন্ডিকেটেড ইন দ্য প্রেগন্যান্সি, কন্ট্রাইন্ডিকেটেড কি এসি ইনহিবিটর এআরবি? এটা উত্তর ভুল দেওয়া আছে কিন্তু ভাই, এসি ইনহিবিটর এআরবি কন্ট্রাইন্ডিকেটেড। বাকিগুলা অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেটেড না, তারপরে মানে বিটা ব্লকারও কন্ট্রাইন্ডিকেটেড হিসেবে আপনি ট্রু দিতে পারেন, কিন্তু বাকিগুলা কন্ট্রাইন্ডিকেটেড না, বাকিগুলা ইন্ডিকেটেড। উত্তর ভুল দেওয়া আছে, ঠিক করে নিয়ে। এবার আসেন হার্ট ফেইলিওর। হার্ট ফেইলিওর বলতে কি বুঝাই? হোয়াট ইজ হার্ট ফেইলিওর? আপনারা সবাই জানেন হার্টের কাজ, হার্ট সৃষ্টিকর্তা আমাদেরকে দিছে যে পেরিফেরিতে সমানভাবে রক্ত পৌঁছায় দেওয়া। পেরিফেরিতে ধরে নেন 5 লিটার রক্ত, এক একজনের বডি ওয়েট, বডি সারফেস এরিয়া অনুযায়ী এক এক রকম। ধরে নিলাম একটা 70 কেজি মানুষ, তার গ্রস 5 লিটার রক্ত পেরিফেরিতে দিতে হবে। যদি সে দিতে ব্যর্থ হয় তাহলে সেটাকে বলবো হার্ট ফেইলিওর। 5 লিটারের জায়গায় 4.9 লিটার দিল, তারপরেও সেটা হার্ট ফেইলিওর। কারণ কি, 4.9 লিটার যদি দেয় তাহলে 1.1 লিটার রক্ত হার্টে জমা থাকবে, 0.1 লিটার রক্ত হার্টে জমা থাকবে। তাহলে এই 0.1 লিটার রক্ত পরের মিনিটে সেটা আরো 0.1 লিটার রক্ত জমবে, আরো পরের মিনিটে পরে আরো 0.1 লিটার রক্ত জমবে। এভাবে রক্ত জমতে জমতে হার্টটা বড় হয়ে যাবে, তারপরে লাংসে রক্ত জমবে। হার্টের রক্ত যখন ভরে যাবে তখন লাংসে রক্ত জমবে। লাংসে রক্ত জমলে আপনারা জানেন যে বাইল্যাটারাল ভেসাল ক্রিপিটেশন পাওয়া যায়। এই জন্য হার্ট ফেইলিওরের রোগী কিন্তু আমরা চেস্ট অস্কালটেট করি, বাইল্যাটারাল ভেসাল ক্রিপিটেশন পাই।
তাহলে হার্ট ফেলিওরের মেন মেকানিজম কি? হার্ট ফেলিওরের মেন মেকানিজম হচ্ছে রোগীর প্রিলোড আফটার লোড বেড়ে যায়। হার্ট ফেলিওর কেন হয়? এই যে ভেসেলটা কনস্ট্রিক্টেড হয়ে যায়, যার জন্য রক্তটা হার্টের মধ্যে ঢুকতে পারে না। এই যে ভেনটা দেখতেছেন, এই ভেনটাও কনস্ট্রিক্টেড হয়ে যায়, যার জন্য রক্তটা হার্টের মধ্যে ঢুকতে পারে না। আর একটা কি, হার্টের নিজের ক্ষমতা কমে গেছে, এই যে এমআই হয়ে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমে গেছে। তাহলে হার্ট যদি অল্প অল্প রক্ত দেয়, তাহলে হার্টকে নিজের সুবিধার জন্য হার্ট রেটটাকে বাড়াতে হয়। তাহলে হার্ট ফেলিওরের রোগীর সাধারণত আমি প্রিলোড আফটার লোড বেশি পাবো, কন্ট্রাক্টিলিটিটা কম পাবো, হার্ট রেট বেশি পাবো, বাইল্যাটারাল বেজাল ক্রিভিটেশন পাবো, জেবিপি রেইজড হবে, লিভার বড় হতে পারে রাইট সাইডেড ফেলিওর হলে, দুই পায়ের ইডিমা হবে, ইত্যাদি ইত্যাদি হবে। এগুলো আমি ক্লিনিক্যাল ক্লাসে আপনাদের অনেক সুন্দর করে আস্তে আস্তে পড়াবো, কিন্তু আমরা এখন ফার্মাকোলজি করতেছি। সো হার্ট ফেলিওরে আমাদের কি চিকিৎসা করতে হবে? মনে রাখেন, এমন ওষুধ দিতে হবে যেটাতে প্রিলোড এবং আফটার লোডটা কমে যায়। প্রিলোড এবং আফটার লোডটা কমে যায়। তাহলে প্রিলোড আফটার লোড কিভাবে কমাবেন? আপনি অলরেডি জেনে গেছেন। প্রিলোড আফটার লোড কমাবেন হচ্ছে এসি ইনহিবিটর, এআরবি অথবা নাইট্রোগ্লিসারিন দিয়ে। আমি কিন্তু একটু আগেই, একটু না, প্রায় 20-25 মিনিট আগে আপনাদের পড়াইছি। নাইট্রোগ্লিসারিন দিয়ে আপনি প্রিলোড আফটার লোড কমাবেন। ঠিক আছে? প্রিলোড আফটার লোড কিভাবে কমাবেন? এসি ইনহিবিটর, এআরবি এবং নাইট্রোগ্লিসারিন দিয়ে আপনি প্রিলোড আফটার লোড কমাই দিবেন। ঠিক আছে? এটা যেন আপনার মনে থাকে, খুব ইম্পর্টেন্ট একটা পড়া। তাহলে প্রশ্ন হচ্ছে, এছাড়া কি আর অন্য কোনো চিকিৎসা করব না আমরা? এসি এআরবি নাইট্রোগ্লিসারিন দিলে হার্ট ফেলিওরের চিকিৎসা হয়ে যাবে? হবে না। মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি আপনার বাড়াতে হবে। মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বাড়ানোর জন্য আপনি সিভিয়ার হার্ট ফেলিওরের রোগীদের ডিজক্সিন দিতে পারেন। আর অ্যাকিউট হার্ট ফেলিওর নিয়ে যদি কোনো রোগী আপনার কাছে প্রেজেন্ট করে, তখন এর সাথে ডায়োরেটিক্স দিবেন অতিরিক্ত পানিটাকে বের করে দেওয়ার জন্য। অ্যাকিউট হার্ট ফেলিওর নিয়ে যদি কোনো রোগী আপনার কাছে প্রেজেন্ট করে, তাহলে এর সাথে ডায়োরেটিক্স দিবেন। শরীরের এই যে বাইল্যাটারাল বেজাল ক্রিভিটেশন হয়েছে, মানে কি এখানে পানি আছে, এই পানিটাকে, দুই পায়ের মধ্যে পানি জমছে, এই পানিটাকে বের করে দেওয়ার জন্য ডায়োরেটিক্স দিবেন। সো দেখেন, আমরা এটা ডেভিডসন থেকে নিছি যে আপনি অ্যাকিউট পালমোনারি এডিমা কাকে বলে? এটা হচ্ছে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর বলে আপনি কি চিকিৎসা দিবেন? দেখেন, মেইন ওষুধ হচ্ছে আপনি নাইট্রেট দিবেন আর ফ্লুসিমাইড দিবেন। ফ্লুসিমাইড দিয়ে পানিটাকে বের করে দিবেন, আর নাইট্রেট দিয়ে আপনি প্রিলোড আফটার লোড কমাবেন। এটা হচ্ছে মেইন ওষুধ। আপনার তো এই রোগী প্রচুর দেখতে হয়, তাই না? সুতরাং আপনি মেইন চিকিৎসা করবেন হচ্ছে তাকে নাইট্রোগ্লিসারিন দিবেন আর ফ্লুসিমাইড দিয়ে পানিটাকে বের করে দিবেন। রোগীকে বসে থাকতে বলবেন, রোগীকে প্রচুর পরিমাণে অক্সিজেন দিবেন, যাতে তার বডির সার্কুলেশনে হাইপোক্সিয়াটা প্রিভেন্ট হয়। এই হচ্ছে অ্যাকিউট হার্ট ফেলিওরের ম্যানেজমেন্ট, ডেভিডসনের বক্স। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু ক্রনিক হার্ট ফেলিওরে কি দিবেন? আমি কিন্তু গতদিন একটা প্রশ্ন আপনাদের বলছিলাম যে ক্রনিক হার্ট ফেলিওরে কিছু ড্রাগ রোগীর মর্টালিটি বেনিফিট করে। মর্টালিটি বেনিফিট করে, মুখস্থ রাখেন। সেই জিনিস আমি আবার বলছি। আমি যেই ছকটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা ক্যাটজাং এর ছক, যেখানে আমি বলছি যে ডায়োরেটিক্স, স্পেশালি স্পাইরোনোল্যাকটোন, তারপরে আমি বলছি এসি বা এআরবি, আর হচ্ছে বিটা ব্লকার। মনে রাখেন, এই চারটা ড্রাগ হচ্ছে হার্ট ফেলিওরের রোগীর মর্টালিটি বেনিফিট করে। হার্ট ফেলিওরের রোগীর মর্টালিটি বেনিফিট করে কি? এসি, এআরবি এবং তার সাথে বিটা ব্লকার, ডায়োরেটিক্স। ডায়োরেটিক্স এর মধ্যে স্পেশালি কোনটা? স্পাইরোনোল্যাকটোন। বিটা ব্লকারের মধ্যে স্পেশালি কোনটা? কার্বেডিলল। এই পড়াটা কিন্তু ছিল ইনফিনিটি স্টার অথবা 3 স্টার, মনে রাখেন, ইম্পর্টেন্ট কিন্তু। ক্রনিক হার্ট ফেলিওরে আপনি কোন কোন ড্রাগ দিতে পারবেন? বারবার করে একই জিনিস চিল্লাচ্ছি, যেন আপনারা ভালো করে পড়েন, খুব ইম্পর্টেন্ট পড়া তো। এখন দেখা যাচ্ছে যে এত কিছু দেওয়ার পরও রোগীর শ্বাসকষ্ট আছেই, এত কিছু দেওয়ার পরও তার বুকে ব্যথা, শ্বাসকষ্ট আছেই। তখন উপায় না পেয়ে আপনি তখন ডিজক্সিন দিবেন, এই যে কার্ডিয়াক গ্লাইকোসাইড। কিন্তু ডিজক্সিন দিয়ে রোগীর মর্টালিটি বেনিফিট হবে না, রোগীর সিমটম ইমপ্রুভ হতে পারে। ভালো করে মনে রাখেন, ডিজক্সিন সম্পর্কে ভালো করে একটা জিনিস মাথায় রাখেন, একটা রোগীর ডিজক্সিন দিলে তার শ্বাসকষ্ট কমতে পারে, কিন্তু তার জীবনের লংজিভিটি বাড়বে না। কিন্তু বাড়বে কিসে? এসি, এআরবি, বিটা ব্লকার, ডায়োরেটিক্স। মনে থাকে জানো, চিল্লায় চিল্লায় বলতেছি। তাহলে এখন কেউ আন্দাজ করে আমাকে বলতে পারেন যে, ধরেন যে একটা অ্যাকিউট হার্ট ফেলিওরের রোগী আপনার কাছে ভর্তি হয়েছে, হ্যাঁ, আপনি চিকিৎসা করলেন ঠিক, কিন্তু তার তো আপনি বলবেন, রোগীর লোকের কাছে আপনি জিজ্ঞেস করবেন যে এই বয়স্ক মানুষটা কি কি ড্রাগ খায়,
কি কি ড্রাগ খায় অন্যান্য অসুখের জন্য, তখন সে কিছু ড্রাগের হিস্ট্রি দিবে। ধরে নেন যে এ একটা ড্রাগ, বি একটা ড্রাগ, সি একটা ড্রাগ, ই একটা ড্রাগ, এফ একটা ড্রাগ। সে বলবে আমার ডায়াবেটিস আছে, এর জন্য আমি এটা খাই। সে বলবে যে তার জয়েন্টে ব্যথা আছে, তার জন্য সে বি এবং সি খায়। সে বলবে যে তার প্রেসার আছে, প্রেসারের জন্য সে এটা এবং এটা খায়। এখন যে ওষুধগুলা খায় তার মধ্যে কোন ড্রাগ খেলে তার হার্ট ফেইলরের মানে অ্যাগ্রাভেট করতে পারে, এটা কেউ কি দুই একটা আন্দাজ করে বলতে পারবে? আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আমি আপনাদের বলবো বা দেখাবো। দুই একটা আন্দাজ করে বলতে পারেন যে হার্ট ফেইলরে কোন ড্রাগ দিলে আরো বেশি ক্ষতি হবে? আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা যদি বলতে পারেন আমি আপনাদের উত্তরগুলো একটু দেখতাম আর কি। কেউ কি বলতে পারেন? বিটা ব্লকার। একজন বলছে বিটা ব্লকার। বিটা ব্লকার কিন্তু ক্রনিক হার্ট ফেলিওরে আমরা দেই, অ্যাকিউটে দিলে একটু ঝামেলা আছে। তিনজন অ্যান্সার করছে ইয়েতে, দাঁড়ান আমি তিনজনের অ্যান্সার একটু দেখি। একজন রেইজড হ্যান্ড, কোনো সমস্যা নাই। একজন লেখছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, একজন লেখছে বিটা ব্লকার, একজন লেখছে বিটা ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কিন্তু দেওয়া যেতে পারে ক্রনিক হার্ট ফেলিওরে, অ্যাকিউটে যদিও দেওয়া যাবে না, ঠিক আছে, আপনার উত্তর ঠিক আছে অনেক দূর দিয়ে। যিনি এনএসএআইডি লিখছেন উনি একদম অ্যাবসলিউটলি কারেক্ট। যিনি এনএসএআইডি লিখছেন উনি অ্যাবসলিউটলি কারেক্ট। উনি ছাড়া এনএসএআইডি বাদে আর কিছু আপনারা লিখবেন কিনা খেয়াল করে দেখেন। এনএসএআইডি এর কাজ হচ্ছে সোডিয়াম ওয়াটার রিটেনশন করা। এমনিতেই তো তার শরীরের মধ্যে পানি আছে, ঠিক আছে, 2 নাম্বার স্টেরয়েড মেনে নিলে। এমনিতেই তো তার শরীরের মধ্যে পানি আছে, এরপর আপনি সোডিয়াম ওয়াটার রিটেনশন করাচ্ছেন, আরো খারাপ হয়ে যাবে না? আরো খারাপ হয়ে যাবে না? একজন বলছে স্টেরয়েড মেনে নিলাম, আর কেউ এই জাতীয় ড্রাগ ছাড়া আর কেউ কিছু বলবেন? অ্যান্টি ডায়াবেটিক কোন ড্রাগ আছে যেটা হার্ট ফেলিওরে দেওয়া যাবে না? অ্যান্টি ডায়াবেটিক কোন ড্রাগ আছে যেটা হার্ট ফেলিওরে দেওয়া যাবে না? বিটা ব্লকার অনেকেই লিখতেছে, আমি মানি বিটা ব্লকার অ্যাকিউটে দিব না, আপনাদের উত্তর কারেক্ট। মানে হচ্ছে আপনারা যারা বিটা ব্লকার বলতেছেন তাদেরকে আমি একটা গ্রুপের মধ্যে নেই। যেসব ড্রাগ ফোর্স অফ কন্ট্রাকশন কমায়, ফোর্স অফ কন্ট্রাকশন কমানো মানে হচ্ছে আয়োনোট্রপিক ইফেক্ট, যাদের যেসব ড্রাগের ডিক্রিজ আয়োনোট্রপিক ইফেক্টের হিস্ট্রি আছে তাদেরকে দেওয়া যাবে না। যেসব ড্রাগ ডিক্রিজ আয়োনোট্রপিক ইফেক্টের হিস্ট্রি আছে তাদের দেওয়া যাবে না। দেখি জুমে আরেকজন বলছে মেটফরমিন। মেটফরমিন আমি মানতে পারলাম না ভাই। মেটফরমিন কি সোডিয়াম ওয়াটার রিটেনশন করে? করে না ভাই, ওইভাবে মানে ইয়া নাই। আর কেউ কিছু? আমি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ যেটা সোডিয়াম ওয়াটার রিটেনশন করতে পারে এরকম কোন ড্রাগ আপনারা বলতে পারেন? অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ সোডিয়াম ওয়াটার রিটেনশন করে হচ্ছে থায়াজোলিডিনডিয়ন। থায়াজোলিডিনডিয়ন মনে রাখেন, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ সোডিয়াম ওয়াটার রিটেনশন করে থায়াজোলিড। আপনারা এই তিনটা গ্রুপের ড্রাগ জানলে যথেষ্ট। একটা হচ্ছে এনএসএআইডি স্টেরয়েড এই জাতীয় ড্রাগ যারা সোডিয়াম ওয়াটার রিটেনশন করে। 2 নাম্বার হচ্ছে যারা ফোর্স অফ কন্ট্রাকশন কমায়, যেমন বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সহ আরো কিছু ড্রাগ আছে আমি আপনাকে দেখাচ্ছি। আর থায়াজোলিডিনডিয়ন, আমি স্লাইডটা দেখাই। এটা এই স্লাইডটা নিচে হচ্ছে এমআরসিপি এমআরসিওজি এর বই থেকে। দেখেন থায়াজোলিডিনডিয়নের উদাহরণ হচ্ছে পায়োগ্লিটাজোন, এটার কাজ হচ্ছে ফ্লুইড রিটেনশন করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা নেগেটিভ আয়োনোট্রপিক ইফেক্ট আছে, একটা হচ্ছে ভেরাপামিল, একটা হচ্ছে ফ্লেকেইনাইড বা বিটা ব্লকার ইত্যাদি ইত্যাদি। 2 নাম্বার হচ্ছে এনএসএআইডি স্টেরয়েড, এই যে সেলেকক্সিব বা এই টাইপের ড্রাগ এনএসএআইডি স্টেরয়েড, তাদেরও কিন্তু এই ধরনের ইফেক্ট আছে। একটু আপনারা মাথায় রাখেন, জিনিসটা একটু পড়েন। হার্ট ফেলিওর তাদের দেওয়া যাবে না, একটা স্টার দেওয়া থাকলে। হ্যাঁ, এবার এই প্রশ্নটা আমি দ্বিতীয়বার আপনাদের কাছে শুনতে যাচ্ছি। দ্বিতীয়বার আপনাদের ইনফিনিটি স্টার প্রশ্ন ছিল তো, এই জন্য দ্বিতীয়বার একবার বলেন, প্রিলোড এবং আফটার লোড দুটাই কমায় এরকম কোন ড্রাগ আছে? প্রিলোড আফটার লোড দুটাই কমায় কোন কোন ড্রাগ? আমি আপনাদের কাছে উত্তর শুনতে যাচ্ছি, কমেন্টে লিখে দিলেও হবে, কমেন্টে লিখে দিলেও হবে। এসি ইনহিবিটর, এআরবি আর নাইট্রোগ্লিসারিন। ভেরি গুড। এসি ইনহিবিটর,
এআরবি এবং ইনহিবিটর এআরবি আর নাইট্রোগ্লিসারিন। ভেরি গুড, ভেরি গুড। ইনফিনিটি স্টার তো ভাই এই জন্য বারবার করে চিল্লাচ্ছে, আপনারা রাগ করেন না। এসিএআরবি নাইট্রোগ্লিসারিন, ভেরি গুড। এখন আসেন যদি কোনো ড্রাগ শুধুমাত্র আর্টারিকে ডাইলেট করে, অনলি আর্টারিকে ডাইলেট করে, তাহলে সে অনলি আফটার লোড কমাবে, প্রিলোডের উপরে কোনো ইফেক্ট নাই, অনলি আফটার লোড কমাবে। এরকম এক্সাম্পল হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আমার যতদূর মনে আছে। আর যারা ভেসোডাইলেটর কারা জানেন? ওই যে হাইড্রোলাজিন, ল্যাবেটলর, ওরা ভেসোডাইলেটর। এরা হচ্ছে অনলি আফটার লোড কমায়। আর শুধু প্রিলোড কমায়, এখানে একটা এক্সট্রা এক্সাম্পল আছে আমার যতদূর মনে আছে, সেটা হচ্ছে ডাইউরেটিক্স। যদিও ডাইউরেটিক্স এর ভেসেল ডাইলেশনের কোনো ক্ষমতা নাই, কিন্তু একটু খেয়াল করেন, আমাদের রক্তনালীর ফরমেশন সৃষ্টিকর্তা কি করে দিছে বলেন তো? এই যে আর্টারিটা, এই আর্টারিটা তো কিডনিতে যখন যাবে, কিডনি থেকে যদি আপনি পানিটা বের করে দেন, তো এখান থেকে যে ভেনটা, কিডনি থেকে যে ভেনটা আবার ব্যাক করবে, সেই ভেনে পানি কিছুটা কম থাকবে না ভাই? সেই ভেনে যদি পানি কম থাকে, তাহলে রাইট অ্যাট্রিয়ামেও পানি কম যাবে। সুতরাং ডাইউরেটিক্স এর প্রিলোড কমানোর ক্ষমতা আছে, আলাদা করে প্রিলোড কমানোর ক্ষমতা আছে, যদিও সে কোনো ভেন বা আর্টারি কাউকে ডাইলেট করতে পারে না। দেখেন, তাহলে অনলি প্রিলোড কমায়, মানে ডাইউরেটিক্স এর শুধু প্রিলোড কমানোতে ক্ষমতা আছে, অনলি আফটার লোড কমায় হচ্ছে ভেসোডাইলেটর, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এরা হচ্ছে আর্টারিকে ডাইলেট করে। আর দুটাই ডাইলেট করে এসিএআরবি নাইট্রেট। এই যে পেজ, এই যে লেখাটা দেখতেছেন, এই লেখাটা আজকালকার লেখা না, 2016 সালে আমার হাতের লেখা ভাই। আমি যখন নিজে নোট করে করে পড়তাম তখনকার লেখা, সেটা আমি স্মৃতি হিসাবে এই ছবিটাই নিছি। আমি তো হাতে লিখে মানে টাইপ করতে পারতাম, এটা লিখে দিছি যাতে আমার মনে হয় আর কি। এবং সে তখন মার্কিং করা ছিল ইনফিনিটি স্টার। সুতরাং মনে রাখেন, এই 3-4টা লাইন খুব দামি, খুবই দামি জিনিস, একটু ভালো করে পড়েন। আরেকটা একটু জিনিস, কারা কারা কার্ডিয়াক আউটপুট কমায়? যারা হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন কমায়, দেখেন বিটা ব্লকার আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এরা হার্ট রেটও কমায়, ফোর্স অফ কন্ট্রাকশনও কমাবে। তাহলে হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন কেউ যদি কমায়, তাহলে কার্ডিয়াক আউটপুট তো কমবেই। আর ডায়োরেটিক্স, বডি থেকে তো পানি বের করে দিচ্ছে, কার্ডিয়াক আউটপুট তো কমবেই, পানি বের করে দিচ্ছে, তাহলে কার্ডিয়াক আউটপুট তো কমবেই। সো এই প্রশ্নটাও আসছে, একটা স্টার দিয়ে আপনারা আপনাদের লেকচার শিটে আছে, জাস্ট মার্কিং করে রাখেন। আর লাস্টে নাইট্রেটের কথা যা বললেই না, আমি আপনাদের বলছি, সে আর্টারি এবং ভেন দুইজনকেই ডাইলেট করে। কিন্তু এখানে একটু ছোট কথা মনে রাখেন, আপনি যদি নাইট্রেট অল্প ডোজে দেন তাহলে শুধু আর্টারি ডাইলেট হবে, নাইট্রেটের ডোজটা যদি একটু বাড়ায় দেন তাহলে আর্টারি ভেন দুটাই ডাইলেট হবে। এটাও একটু নোট করে রাখেন, আর এই জিনিসটাও নোট করে রাখেন। যাদের লেকচার শিট, আমার লেকচার শিট যারা পড়েন না, তারা দয়া করে এই জিনিসগুলো একটু নোট করে নিন। আছে অনেকেই করেন না, কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা চান্স পান যেভাবেই হোক, সুন্দর করে নোট করে নিন আর কি। আমি যে সময় নিয়ে এত সিলি জিনিস অল্প করে পড়াচ্ছি না, আমার বিশ্বাস এই পড়ানোর পরে আপনি প্রশ্ন সলভ করলে আপনার পড়াটা হয়ে যাবে। একটু ধৈর্য ধরে শোনেন। তাহলে দেখেন, এটা আপনাদের লেকচার শিটে হয়তো আছে, এটা আমি পড়ায় ফেলছি অলরেডি, এটা আমি এখন আর পড়াতে যাচ্ছি না। ডিজক্সিন নিয়ে খুব অল্প কথা বলবো। ডিজক্সিন আমরা কিসে ব্যবহার করি? হার্ট ফেইলুরে ব্যবহার করি। সব সময় করি কিনা? না, সব সময় করি না। অ্যাকিউট হার্ট ফেইলুরে কি ইউজ করি? না, অ্যাকিউট হার্ট ফেইলুরে শুধুমাত্র ডাইউরেটিক্স এবং নাইট্রোগ্লিসারিন ইউজ করি, আর কিচ্ছু ইউজ করি না। তাহলে কি ক্রনিক হার্ট ফেইলুরে ইউজ করি? বলবো যে শুরুতে করি না। শুরুতে আমরা ক্রনিক হার্ট ফেইলুরে বিটা ব্লকার দিব, এসি ইনহিবিটর দিব, তারপরে হচ্ছে বিপি কম থাকলেও দিব, ঠিক আছে, ডাইউরেটিক্স দিব, শুরুতে আমরা এগুলো দিব। দিয়ে তারপরও যদি রোগীর শ্বাসকষ্ট না কমে, বুকে ব্যথা না কমে, হার্ট ফেইলুর যদি থেকেই যায়, তখন আমরা বুঝবো যে এই রোগীটা খুব খারাপ, একে আমরা ডিজক্সিন দিব। আর তাহলে ডিজক্সিন কিভাবে কাজ করে? আমাদের সময় আইটেম ছিল যখন আমরা থার্ড ইয়ারে পড়ছি, খুব জটিল লাগতো ভাই। আমি দুটা লাইন পড়াবো। ডিজক্সিন সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এনজাইমকে ব্লক করে দেয়, যার জন্য বডির মধ্যে সেল থেকে সোডিয়াম বের হয়ে যাওয়ার কথা তা বের না হয়ে ঢুকে যায়, পটাশিয়াম ঢোকার কথাটা না ঢুকে বের হয়ে যায়। এবং
ক্যালসিয়াম বের হওয়ার কথা, ক্যালসিয়াম সেটা ঢুকে যায়। তো যা ঘটনা ঘটার কথা ছিল তার উল্টোটা ঘটে, যার কারণে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম প্রচুর বেড়ে যায়, ফোর্স অফ কন্ট্রাকশন অনেক বেড়ে যায়। এই ফোর্স অফ কন্ট্রাকশন অনেক বেড়ে যাওয়ার জন্য তার রিভার্স ফাংশন হিসেবে হার্ট রেটটা কমে যায়। তাহলে যদি বলে ডিজক্সিন কি করে, আপনি বলবেন ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, হার্ট রেটটা কমায়। মেকানিজম কি আপনি নেট সার্চ দিয়ে পড়তে পারেন, অথবা এই স্লাইডটা যদি আপনি ভালো করে রিডিং করেন তাহলে আপনি দেখতে পারেন। তবে আপনি যদি বলেন যে ভাই এত কিছু আমার ভালো লাগতেছে না, কম করে দেন তো, তাহলে ভাই আপনি তিনটা কথা মনে রাখেন। ডিজক্সিন কাজ করে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পকে ব্লক করার মাধ্যমে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায় এবং হার্ট রেট কমায়। শেষ। এই তিনটা লাইন পড়েন। কোনো স্টার দিতে পারছি না, এই জন্য দুঃখিত ভাই। ডিজক্সিন কিসে ইউজ করব? আমরা হার্ট ফেলিওর ইউজ করব, রাইট হোক লেফট হোক যাই হোক, হার্ট ফেলিওর ইউজ করব। আর একটা ডিজক্সিনের ইউজ আছে অ্যারিথমিয়াতে ইউজ করব, এত জটিল কথা পড়ার দরকার নাই। ডিজক্সিন হার্ট ফেলিওর ইউজ করব এবং অ্যারিথমিয়াতে ইউজ করব, ঠিক আছে? ডিজক্সিনের কন্ট্রাইন্ডিকেশন না পড়লেও চলবে, একটা কন্ট্রাইন্ডিকেশন শুধু পড়াবো, সেটা হচ্ছে হাইপোক্যালেমিয়াতে দেওয়া যাবে না। হাইপোক্যালেমিয়াতে দিলে রোগীর হাইপোক্যালেমিয়া পটেনশিয়েট হবে। এখানে একটু ঝামেলার জিনিস আছে, এটা আমি পরে বলতেছি। এটা একটু দেখে নেন, এটা ডেভিডসন থেকে নিছি। ডিজক্সিনের টক্সিসিটি একটা স্টার লেখেন। ডিজক্সিনের টক্সিসিটি, ডিজক্সিনের আমি আপনাদের যে ফার্স্ট আইটেম পড়াইছি যে জেনারেল ফার্মাকোলজি, জেনারেল ফার্মাকোলজি কনসেপশন থেকে কেউ একজন আমাকে বলেন তো, ডিজক্সিনের থেরাপিউটিক ইনডেক্স কম না বেশি? বেশি। থেরাপিউটিক ইনডেক্স বেশি। কমের পক্ষে কেউ নাই? আমি তো ওনার পক্ষে থাকতে পারলাম না। কমের পক্ষে থেরাপিউটিক ইনডেক্স বেশি, এটা ভালো না খারাপ? হ্যালো। জি ভাই, যে হ্যালো বলছেন বলেন, সমস্যা নাই, শুনতে পাচ্ছি। ভালো। ডিজক্সিন ভালো? ডিজক্সিন ভালো, তাহলে আপনি কোনোদিন ডিজক্সিন প্রেসক্রিপশন করছেন? বা এত ভালো ওষুধ, এত ভালো ওষুধ ডিজক্সিন আপনি কোনোদিন নিজের হাতে প্রেসক্রিপশন করছেন বা বাই ফোনে কাউকে দিছেন? আমি আজ পর্যন্ত আমার লাইফে দেইনি। 2012 সাল থেকে পাশ করছি এমবিবিএস, 8 বছর তো হয়ে গেল। নিজে ফোন করে কাউকে বলেনি যায় ডিজক্সিন খান। দেইনি। ডিজক্সিন মারাত্মক খারাপ ওষুধ ভাই। ডিজক্সিন লেখার ক্ষমতা শুধুমাত্র কার্ডিওলজিস্ট রাখে, আর কেউ না, মেডিসিন স্পেশালিস্টও না, মনে রাখেন। ডিজক্সিন একজন মেডিসিন এফসিপিএস করা ডাক্তারও লেখে না। আমি আপনি তো মানে কিছুই না, ভুয়া আমরা। ডিজক্সিন লেখার ক্ষমতা শুধু কার্ডিওলজিস্টের আছে, আর কারো নাই। মনে রাখেন, কারণটা কি জানেন? ডিজক্সিনের থেরাপিউটিক ইনডেক্স অনেক কম। থেরাপিউটিক ইনডেক্স পড়ানোর সময় আমি কিন্তু বলছি, যে ড্রাগ আপনি লেখেন না সেটারই থেরাপিউটিক ইনডেক্স কম, সেটাই খারাপ। ডিজক্সিন আপনি লেখেন না। সো ডিজক্সিন একটার বেশি দুইটা ওষুধ কেউ যদি খায় তার টক্সিসিটি হবে, মনে রাখেন। ডিজক্সিন ওষুধ একটার উপর কেউ যদি দুইটা খায় তার টক্সিসিটি হবে। কমন টক্সিসিটি হচ্ছে ডিজক্সিন খায় এরকম রোগীর প্রত্যেকের জিআইটি তে সমস্যা হয়, প্লাস কালার ভিশন অল্টার করে। 2 নাম্বার কথা হচ্ছে, একটার উপর দুইটা খাইলে তার কার্ডিয়াক অ্যারিথমিয়া হবে। বিভিন্ন টাইপস এর অ্যারিথমিয়া হতে পারে, নিচ থেকে আপনি একবার রিডিং করেন। বিভিন্ন টাইপস এর অ্যারিথমিয়া হতে পারে, একবার রিডিং করেন, মুখস্থ করতে হবে না। যেমন ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া হতে পারে, ভিটি হতে পারে, ভিএফ হতে পারে, একটোপিক হতে পারে, ভেরিয়াস কাইন্ডস অফ, এগুলো সব জটিল পড়াশোনা, আমি জটিল বলতে চাচ্ছি না। আপনি অ্যাজ এ হোল মনে রাখেন বিভিন্ন ধরনের অ্যারিথমিয়া, ঠিক আছে? এখন বাজারে যে বইগুলো পাওয়া যায়, এই বইয়ে দুই একটা জায়গায় ডিজক্সিনের অ্যাডভার্স ইফেক্টে হাইপোক্যালিমিয়া আছে, আপনি ফলস দিবেন। ডিজক্সিন হাইপোক্যালিমিয়া করে না, দয়া করে সুন্দর করে লিখে রাখবেন নিচে, দয়া করে। ডিজক্সিন হাইপোক্যালিমিয়া করে না, কিন্তু হাইপোক্যালিমিয়ার যদি কোনো রোগী থাকে বা তার যদি অন্য কারণে হাইপোক্যালিমিয়া থাকে, সেটাকে পটেনশিয়েট করবে, সেই রোগী আরো খারাপ হয়ে যাবে। একটু মনে রাখেন, একটু মনে রাখেন, ডিজক্সিন নিজে হাইপোক্যালিমিয়া করে না, কিন্তু হাইপোক্যালিমিয়াকে পটেনশিয়েট করে, ভেরি ইম্পর্টেন্ট। ডিজক্সিন নিজে হাইপোক্যালিমিয়া করে না, কিন্তু হাইপোক্যালিমিয়া পটেনশিয়েট করে। ববিতা আপু লিখছে ঠিক অ্যান্সার, জান্নাতুন রিমি ভাই দিস ঠিক অ্যান্সার। আর তন্ময় ভাই লিখছে বেশি হলে ভালো, কি বেশি আমি জানি না, যদিও কি মিন করে লিখছে। ডিজক্সিন থেকে চলে গেলাম। ডিজক্সিন টক্সিসিটি ইনক্লুড, আপনি খেয়াল করে দেখেন ওই প্রশ্নগুলাই আসছে। বিভিন্ন ধরনের অ্যারিথমিয়া গুলাকে ট্রু দিতে হবে, বিভিন্ন ধরনের অ্যারিথমিয়া গুলাকে ট্রু দিতে হবে। আর এই যে অল্টার্ড কালার ভিশন তো এই জায়গায় ছিল।
ড্রাগ ইউজড ইন লং টার্ম সার্ভাইভাল, এটা আমি অলরেডি পড়াইছি। এখন বলেন বুকে ব্যথা রোগীর আমরা কি কি দিয়ে চিকিৎসা করি? বুকে ব্যথা রোগীর চিকিৎসা আমরা কি কি দিয়ে করি? কমেন্ট করেন। ইকোস্প্রিন, ইকোস্প্রিন দিয়ে বুকের ব্যথার চিকিৎসা করি, অ্যান্টিপ্ল্যাটিলেট ড্রাগ। আচ্ছা ঠিক আছে, মানলাম। অ্যাটোভাস্টাটিন। মনে রাখেন এই ওষুধগুলো দিয়ে অ্যাকিউট রোগীর কোনো উন্নতি হবে না। একটা রোগীর বুকে ব্যথা উঠছে আর আপনি অ্যাসপিরিন দিবেন, তার বুকে ব্যথা ভালো হবে আমি বিশ্বাস করি না। কারণ অ্যাসপিরিনের কাজ কি বলেন তো ভাই? অ্যাসপিরিনের কাজ প্ল্যাটিলেটকে বাধা দেওয়া। অ্যাসপিরিনের ক্লাস প্ল্যাটিলেটকে বাধা দেওয়া, তাতে যেটা হবে সেটা হচ্ছে থ্রম্বাস ফর্মেশন হবে না। কিন্তু ধরেন যে আপনাকে আমি বলি এইটা হচ্ছে হার্ট, হ্যাঁ, এইটা হচ্ছে করোনারি ভেসেল, এইগুলো করোনারি ভেসেল। এই ভেসেলটা চিকন হয়ে আছে, এই ভেসেলটা চিকন হয়ে গেছে, যার জন্য তার বুকে ব্যথা হচ্ছে। বুকে ব্যথা হচ্ছে, আপনি এই রোগীর একটা ইকোস্প্রিন দিবেন বা 4টা দিবেন, যাই হোক না কেন, এই ইকোস্প্রিন কি তার ভেসেল ডাইলেট করে ব্যথা কমানোর ক্ষমতা রাখে কিনা? আমি বিশ্বাস করি না রাখে। একজন বললেন অ্যাটোভাস্টাটিন, অ্যাটোভাস্টাটিন দিলে কি এই ভেসেলের রক্তের যে চর্বিগুলো সাথে সাথে চলে যাবে? যাবে না। এই ইকোস্প্রিন অ্যাটোভাস্টাটিন তার সেকেন্ডারি প্রিভেনশন করবে, তার যতখানি রক্তনালী চিকন হয়েছে ভবিষ্যতে যেন এর চেয়ে খারাপ না হয়, চর্বিগুলো যেন না জমে। দুইটা উত্তর আসছে জুমে, আমি জুমটা একটু দেখি। জুমে তফসির ভাই লেখছে নাইট্রোগ্লিসারিন, সাজ্জাদ ভাই লেখছে নাইট্রোগ্লিসারিন, তৃপ্তি আপু লিখছে নাইট্রোগ্লিসারিন, এসসিএআরবি অনেকে লিখছে বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ভেরিয়েবল অ্যান্সার আছে, ঠিক আছে, মোটামুটি ভালো অ্যান্সার করছে। আমি জাস্ট একটু আমার কমেন্ট ইয়ে দেখি, ফেসবুকের কমেন্ট দেখছি, অনেকেই লিখছে নাইট্রোগ্লিসারিন, জিটিএন জিটিএন জিটিএন, ভেরি গুড। যারা আপনারা হেলথ কমপ্লেক্সে কাজ করেন বা বেসরকারি হাসপাতালে কাজ করেন কিন্তু ইমার্জেন্সি ফেস করা লাগে, মনে রাখেন অবশ্যই 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 আপনার পকেটে যেন একটা নাইট্রেট থাকে। যদি আপনি মেডিসিন বা কার্ডিওলজিতে কাজ করেন, এমন হতে পারে রোগী নাইট্রেট আনতে আনতে রোগী মারা যেতে পারে, আপনার পকেটে একটা নাইট্রেট রাখেন, পকেটে একটা নাইট্রেট রাখবেন। মনে রাখেন নাইট্রেট দেওয়া, এরকম কি আপনি কখনো ফেস করছেন নাইট্রেট দিলে কিন্তু রোগীর ভেসেল ডাইলেট হবে, রোগীর ভেসেল ডাইলেট হবে এবং সাথে সাথে রোগীর বুকের ব্যথা কমে যাওয়ার সম্ভাবনা থাকে যদি এমআই না হয়ে থাকে। যদি এমআই না হয়ে থাকে, শুধুমাত্র ভেসেল কনস্ট্রিক্টেড হওয়ার জন্য বুকে ব্যথা হচ্ছে, সাথে সাথে বুকের ব্যথা কমে যাবে, বুকের ব্যথা কিছুটা কমে যাবে। আরো কিছু ড্রাগ আছে আপনারা বলতেছেন বিটা ব্লকার ভেরি গুড, এসি ইনহিবিটর ঠিক আছে, ওগুলো দেওয়া যাবে কারণ ওগুলো তো ভেসেলকে ডাইলেট করে, এসি ইনহিবিটর, তাই না? এখন আমার প্রশ্ন হচ্ছে নাইট্রোগ্লিসারিন দিয়ে অ্যাকিউট কোনো খারাপ অ্যাডভার্স ইফেক্ট আপনি কি আপনার লাইফে কখনো ফেস করছেন? যে রোগীকে আপনি হেলথ কমপ্লেক্সে আসলো কিংবা আপনার মেডিকেল কলেজে ইমার্জেন্সিতে আসলো, আপনি নাইট্রোগ্লিসারিন দিচ্ছেন কিন্তু হঠাৎ করে রোগীর অন্যরকম সমস্যা হয়েছে, অন্যরকম হাইপোটেনশন। ভেরি গুড, হাইপোটেনশন তো ঠিক আছে, কিন্তু রোগী কি বলবে রোগীর হাইপোটেনশন হয়েছে? রোগীর কি সমস্যা হয়? মাথা ঘুরবে। ভেরি গুড। নাইট্রোগ্লিসারিন দেওয়ার পরে রোগী এবং রোগীর লোক বলবে আমার রোগীটা তো আরো খারাপ হয়ে গেছে, আগে তো বুকের ব্যথা নিয়ে আসছিলাম, এখন রোগী তো মাথায় তুলতে পারতেছে না। রোগী এবং রোগীর লোক বলতেছে আমার রোগীটা তো অল্প বুকের ব্যথা নিয়ে আপনার হেলথ কমপ্লেক্সে আসছে বা আপনার কার্ডিওলজি ডিপার্টমেন্টে আসছে, আপনি এমন একটা ওষুধ দিলেন রোগী এখন মাথা তুলতে পারতেছে না। বলবে না? বলতে পারে কিন্তু। সো এখানে আমি একটা স্টার দিয়ে আপনার বাস্তব জীবনের কথা বলতেছি। এই ওষুধ দেওয়ার আগে কাউন্সেলিং মাস্ট, যে বাবা আমরা একটা ওষুধ দিচ্ছি যে ওষুধে বুকের ব্যথা কমার সম্ভাবনা আছে, কিন্তু ওষুধ বিপি কিছুটা কমায় দেয়, এই জন্য ওষুধ খেয়ে আপনি শুয়ে থাকেন, বসে বসে থাকার দরকার নাই, দাঁড়ায় থাকার দরকার নাই, কিছুটা মাথা ঘুরতে পারে। মনে রাখেন এটা আপনার সারা জীবনের শিক্ষা, এই শিক্ষাই আপনার কাজে লাগবে। মনে রাখেন নাইট্রোগ্লিসারিন দিলে রোগীকে কিছুক্ষণ শুয়ে থাকতে বলবে, তারপরে পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে? তা না হলে ডাক্তারের মার খাওয়ার সম্ভাবনা থাকে, ডাক্তারের মার খাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে দেখেন খেয়াল করে অনেক ড্রাগ দেওয়া যায় কিন্তু মেইন ড্রাগ হচ্ছে নাইট্রোগ্লিসারিন। অনেকে দিছে অ্যান্সার করছে বিটা ব্লকার ভেরি গুড, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যান্সার করছে ভেরি গুড। এছাড়া নিকোরান্ডিল, ইভাব্রাডিন এই টাইপের কিছু অ্যাটিপিক্যাল ড্রাগ আছে, সেগুলো দেওয়া যেতে পারে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগ কি কি আছে, আপনি শুধু হেডলাইন মনে রাখেন নাইট্রোগ্লিসারিন, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। যারা ব্লাড ভেসেলের উপর কাজ করে অলমোস্ট সবগুলোতে দেওয়া যাবে, ঠিক আছে? নাইট্রোগ্লিসারিনের কাজ কি আপনারা অলরেডি জেনে গেছেন, আর্টারি এবং ভেন দুইজনকে ডাইলেট করে, এক কথায় শেষ। আর্টারি এবং ভেন দুইজনকে ডাইলেট করে, যার জন্য প্রিলোড আফটারলোড দুইটাই কমায়, শেষ। আর্টারি ভেন দুইজনকে ডাইলেট করে, প্রিলোড আফটারলোড দুইজনকেই কমায়, ঠিক আছে, শেষ।
এই জিনিসে আমি বারবার বলার চেষ্টা করছি, আর্টারি এবং ভেন দুইজনকে ডাইলেট করে, প্রিলোড আফটারলোড দুইটাই কমায়। রোগীর সমস্যা কি? এই যে দেখেন, হেডেক, সিনকপ, পশ্চারাল হাইপোটেনশন। ঠিক আছে, হেডেক, সিনকপ, পশ্চারাল হাইপোটেনশন। নিচে স্টার দিয়ে আমি আরেকটা কথা লিখছি, যদি আপনি রোগীকে ট্যাবলেট দেন, নিডোকার্ড ট্যাবলেট, তাহলে আপনি সকালবেলা দিবেন আর বিকাল 4টায় দিবেন, কখনোই রাতে দিবেন না। সকালে দিবেন এবং বিকাল 4টায় দিবেন, সকালে দিবেন এবং বিকাল 4টায় দিবেন, কিন্তু রাতে দিবেন না। কারণ যদি 12 ঘন্টা পর পর দেন তাহলে রোগীর টলারেন্স ডেভেলপ করার সম্ভাবনা থাকে। কিন্তু সকাল 8টায় যদি আর বিকাল 4টায় যদি দেন, তাহলে দেখেন 8 ঘন্টার মধ্যে আপনি দুটো ডোজ দিচ্ছেন, 16 ঘন্টা রোগীর ডোজ ফ্রি থাকতেছে, সুতরাং তার টলারেন্সটা ডেভেলপ করবে না। এটা ডেভিডসনে লেখা আছে একটা চিপা চুপাই, যদিও এখান থেকে প্রশ্ন রেসিডেন্সিতে আসবে না, কিন্তু এরকম চিপাই চুপাই জিনিস মেডিসিন এফসিপিএস এ প্রশ্ন আসতে পারে। একবার শুধু আপনার কানে দিয়ে রাখলাম। বা বাস্তব জীবনে আপনি তো প্রেসক্রিপশন করেন, তাই না? প্রেসক্রিপশনে নিডোকার্ড ট্যাবলেটটা আপনি সকালে একটা, বিকাল 4টায় একটা দিবেন, রাতের অংশটুকু যেন ফ্রি থাকে। ঠিক আছে। নাইট্রোগ্লিসারিন দেখেন, এই প্রশ্নটা পারেন কিনা দেখেন। নাইট্রোগ্লিসারিন ইন অ্যানজাইনা পেক্টোরিস প্রিলোড কমায়, ট্রু। আফটার লোড কমায়, ট্রু। হার্ট রেট কমানোতে তার কোনো ভূমিকা নাই, বরং কিছুটা হার্ট রেট বাড়ায়। মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বাড়াতে তার কোনো ভূমিকা নাই। ইনক্রিজ করোনারি কোল্যাটারাল সার্কুলেশন, অবশ্যই ভেসেল যদি ডাইলেট করে অল কাইন্ডস অফ সার্কুলেশন বেড়ে যাবে। রক্তনালী যদি ডাইলেট হয় তাহলে রক্তের ফ্লো ভালো হবে না। আগে একটা রাস্তা ছিল চিকন, সেই রাস্তা আপনি বড় করে দিবেন, সেখানে সব গাড়ি স্মুথলি চলবে না, সেটাই, আর অন্য কিছু না। ড্রাগ ইউজড ইন অ্যানজাইনা, এই যে নাইট্রোগ্লিসারিন, আমি এগুলোর ভিতরে পড়াবো না, পড়া হয়ে গেছে। বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মেইনলি। এখন বলেন, আমি এবার, এটা হচ্ছে 3 স্টারের একটা পড়া। হ্যাঁ, ড্রাগ কজিং পশ্চারাল হাইপোটেনশনের 15-20টা ড্রাগ আছে, সবগুলাই আপনাকে পড়তে হবে, 3 স্টারের পড়া। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কোন ড্রাগ গুলা সবচেয়ে বেশি পশ্চারাল হাইপোটেনশন করতে পারে? আপনারা আপনাদের অভিজ্ঞ মতামত দিবেন, ঠিক হতেই হবে এরকম কোনো মানে নাই। আপনারা আপনাদের অভিজ্ঞ মতামত দিবেন, ঠিক হবে এরকম কোনো মানে নেই। একটা কথা, আর একটা কথা একটু বলে দেই, ড্রাগ কজিং হাইপোটেনশন আর ড্রাগ কজিং পশ্চারাল হাইপোটেনশন দুই জিনিস। কিন্তু আমি যদি পশ্চারালটা কেটে দেই তাহলে কিন্তু একটা আলাদা উত্তর হবে। ড্রাগ কজিং হাইপোটেনশন একরকম উত্তর হবে, ড্রাগ কজিং পশ্চারাল হাইপোটেনশন একরকম উত্তর হবে। পশ্চারাল হাইপোটেনশন যেটা, সেটা হচ্ছে শুয়ে থাকলে তার ভালোই থাকে, বসে থাকলেও সে ভালোই থাকে, বসে থেকে উঠা মাত্রই তার বিপিটা একটু ফল করে। ঠিক আছে, কেউ অ্যান্সার দিলে দিতে পারেন। আপনার মতে কি এক নাম্বার ড্রাগ কি সবচেয়ে বেশি কারা করে? আপনার অভিজ্ঞ মতামত দেন, ভুল হলে কোনো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একজন বললেন নাইট্রোগ্লিসারিন, একজন বললেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আর কেউ কিছু? দুটা উত্তরই ট্রু, কিন্তু দুটাই যে একদম ফার্স্ট হিসেবে করে অলওয়েজ এরকম না। আর কেউ কিছু বলবেন কিনা? অ্যান্টিডিপ্রেসেন্ট, একজন বয় বলছে যে আলফা ব্লকার, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ। ঠিক আছে, সবই মেনে নিলাম। অ্যান্টিডিপ্রেসেন্ট কোন ভাই বলছেন? আমি তো অবশ্য মার্ক করতে পারছি। অমি ভাই, আচ্ছা ঠিক আছে। দুইজন রিয়াজুল জান্নাত। আর রিয়াজুল জান্নাত ভাই, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। বিটা ব্লকার, আলফা ব্লকার। বিটা ব্লকারে হাইপোটেনশন হওয়ার চান্স খুব কম, আলফা ব্লকারে হতে পারে। বিটা ব্লকারে হাইপোটেনশন, বিটা ব্লকারের তো বিপি কমানোর ক্ষমতাই নাই, আছে খুব অল্প। বিটা ব্লকারের বিপি কমানোর ক্ষমতা খুবই কম, সে আর কি হাইপোটেনশন করবে বলেন? দেখি আমি ইয়েতে দেখি, আমি একটু আমার ইয়েতে দেখি, আলফা ব্লকার, আলফা 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 আলফা। ঠিক আছে, ঠিক আছে, আমি একটু আপনাদের বাস্তব অভিজ্ঞতা বলি। আপনারা প্রেসক্রিপশনে আমরা হর হামেশাই ইদানিং অ্যান্টিডিপ্রেসেন্ট এবং অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিই। অ্যান্টিডিপ্রেসেন্ট এবং অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিই। এরা সরাসরি কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই জিনিসগুলো কমায়। এখন ব্লাড প্রেশার কন্ট্রোল করার যে সেন্টার, সেটা কিন্তু ব্রেনে আছে। ব্লাড প্রেশার কন্ট্রোল করার যে সেন্টার, ভেসোমোটর সেন্টার, এটা কিন্তু ব্রেনে আছে। তো অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক ড্রাগটা এই ব্রেনে এই সেন্টারটাকে ডিপ্রেস করে দেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং স্লাইডটা একটু দেখেন, অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক ড্রাগ হচ্ছে মোস্ট কমন। ডোপামিন অ্যাগনিস্ট ড্রাগ, যারা ব্রেনের উপরে কাজ করে তারা মোস্ট কমন, খেয়াল রাখেন।
সো আপনি প্রেসক্রিপশনে যত অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিবেন অবশ্যই রোগীর ফলো আপে শুনবেন যে আপনার বসা থেকে ওঠার সময় মাথা ঘোরে কিনা। এছাড়া আপনারা যা অ্যান্সার করছেন সব কারেন্ট। অল কাইন্ডস অফ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হাইপোটেনশন করতে পারে, বাট পশ্চাল হাইপোটেনশন করে মেইনলি অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যান্টিসাইকোটিক ডোপামিন এগোনিস্ট এগুলো। আপনারা অনেকেই বিটা ব্লকার বলছেন, ঠিক আছে, নাইট্রেট বলছেন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বলছেন, আলফা ব্লকার বলছেন, সবারটা আমি মেনে নিছি ভাই, সবারটা মেনে নিছি। কিন্তু সিঙ্গেল বেস্ট উত্তর হিসেবে অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যান্টিসাইকোটিক মনে রাখেন। এজ এ হোল এই বক্স পুরোটাই মুখস্থ করতে হবে। 3টা স্টার দিলাম, 3টা স্টার দিলাম। এই বক্স পুরোটাই মুখস্থ করতে হবে, কিন্তু ডিপ্রেসেন্ট সাইকোটিক ভুলে যায় না। ঠিক আছে, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ থেকে সাধারণত প্রশ্ন আসতে দেখা যায় না, কিন্তু যারা এফসিপিএস পার্ট 1 মেডিসিন দিবেন তারা অ্যান্টি অ্যারিথমিক ড্রাগের একটা ছক মুখস্থ করবেন, ছক মুখস্থ করবেন। ঠিক আছে, আচ্ছা। আর একটু বলে দেই, কোশ্চেনের প্যাটার্ন রেসিডেন্সি, ডিপ্লোমা বা এমফিল এগুলোতে সব সময় কিন্তু গতানুগতিক হয় না, মাঝে মাঝে 2-1 বছর প্রশ্ন একটু কঠিন করে। সো এরকম রিস্ক নেওয়া মোটেই ঠিক হবে না। আপনার পরীক্ষা নভেম্বর মাসে, আর এটা কেবল মার্চ মাস। আমার উপর কিছুটা ভরসা নিয়ে আপনারা আসছেন, আমি আপনাদের কম পড়াতে উৎসাহিত করব না, যেহেতু সময় আছে। যদি সময় হয় তাহলে এই ছকটা একটু মুখস্থ করবেন। আমার সময় আমি এফসিপিএস পরীক্ষা দিছি 4 বার ভাই, 4র্থ বারে পাশ করছি। এত ফেল করছি, আমার কাছে এফসিপিএস খুব কঠিন মনে হতো। যাই হোক, তো এই বক্সটা আমি কখনোই মুখস্থ করে যেতে পারতাম না, এবং একটা করে প্রশ্ন আসতো আর আমি ফেল করতাম আর কি। একটা করে প্রশ্ন আসতো, উল্টাপাল্টা করতাম, ফেল করতাম। সো আমি আপনাদের উপদেশ দিব যে যারা এফসিপিএস পার্ট 1 দিবেন মেডিসিনে তারা অবশ্যই এটা মুখস্থ করবেন। যারা রেসিডেন্সি পরীক্ষা দিবেন, দোহাই লাগে ভাই, সময় আছে, একবার করে ফেলেন। যদি বক্স থেকে প্রশ্ন আসে আপনি কি করবেন, তখন আপনার মাথা ঠোকা লাগবে। তো যারা রেসিডেন্সি দিবেন তাদের জন্য একটা স্টার, যারা এফসিপিএস মেডিসিন দিবেন তাদের জন্য ইনফিনিটি স্টার। খুবই কঠিন একটা বক্স, আমি আপনাকে আমার মতো করে একটু বলতেছি। এই বক্স পড়ার আগে আমি আমার মতো করে বলি। এই বক্সে মোট 4টা গ্রুপের ড্রাগ আছে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এবং গ্রুপ 4। গ্রুপ 1 হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লকার, সোডিয়াম চ্যানেল ব্লকার। গ্রুপ 2 হচ্ছে সম্ভবত বিটা ব্লকার, আমি একটু দেখে নেই, বিটা ব্লকার, হ্যাঁ। তারপরে গ্রুপ 4 হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আর গ্রুপ 3 কোন কোন বই লেখা আছে এটা পটাশিয়াম চ্যানেল ব্লকার। ঠিক আছে, তাহলে এই একটা হেডলাইন লাগে। এখন আপনারা একটু খেয়াল করে দেখেন, আপনারা যখন অ্যাকশন পটেনশিয়াল পড়ছেন, মনে আছে কিনা অ্যাকশন পটেনশিয়াল শুরু করে কিন্তু সোডিয়াম আর শেষ করে কিন্তু পটাশিয়াম ক্যালসিয়াম। অ্যাকশন পটেনশিয়াল শুরু করে সোডিয়াম, সো সোডিয়াম হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালের জন্য দায়ী, ডিপোলারাইজেশন করে। সো অ্যাকশন পটেনশিয়ালের মেইন ড্রাগ হচ্ছে সোডিয়াম। যারা সোডিয়ামের উপর কাজ করে তারা হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালটাকে মেইনলি ঠিকঠাক করার চেষ্টা করে। সো অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ গুলা মেইনলি সোডিয়াম চ্যানেলকে যারা ব্লক করতে পারে। সো সোডিয়াম চ্যানেলকে ব্লক করে 3 রকম ড্রাগ, 1A, 1B, 1C। এই 3টা পড়লে 80% পড়া শেষ, কারণ পরীক্ষায় প্রশ্ন এই 1A, 1B, 1C থেকেই আসে। চলেন আমি জায়গাটা দেখাই। দেখেন, সোডিয়াম চ্যানেলকে ব্লক করে এবং অ্যাকশন পটেনশিয়ালটাকে প্রলং করে। 2 নাম্বারটা দেখেন, সোডিয়াম চ্যানেলকে ব্লক করে কিন্তু অ্যাকশন পটেনশিয়ালটা শর্টেন করে। 3 নাম্বারটা দেখেন, সোডিয়াম চ্যানেলকে ব্লক করে কিন্তু অ্যাকশন পটেনশিয়ালের উপর কোনো ইফেক্ট নাই। তাহলে 3টা 3 রকম, গ্রুপ এ, বি, সি। এ হচ্ছে প্রলং অ্যাকশন পটেনশিয়াল, বি হচ্ছে শর্টেন অ্যাকশন পটেনশিয়াল, সি হচ্ছে নো ইফেক্ট। 6টা ড্রাগ আপনাকে মুখস্থ করতে হবে। গ্রুপ এ হচ্ছে কুইনিডিন ডিসোপাইরামাইড, একদম ঠোঁটস্থ করবেন, কোন সূত্র কবিতা বানাতে চাইলে বানায় না, আমি দিতে পারছি না। গ্রুপ বি হচ্ছে লিডোকেইন আর মেক্সিলেটিন, আর গ্রুপ সি হচ্ছে ফ্লেকেইনাইড এবং প্রোপাফেনন। 6টা ড্রাগ একদম মুখস্থ করে ফেলবেন, এবং ড্রাগের নামগুলো খুবই কঠিন কিন্তু কিচ্ছু করার নাই। কুইনিডিন ডিসোপাইরামাইড গ্রুপ এ, গ্রুপ বি লিডোকেইন মেক্সিলেটিন, গ্রুপ সি হচ্ছে ফ্লেকেইনাইড এবং প্রোপাফেনন। বিটা ব্লকার হচ্ছে অ্যাটিনমল, বিসোপ্রোলল, মেটোপ্রোলল। পটাশিয়াম চ্যানেল ব্লকার বা যারা প্রলং অ্যাকশন পটেনশিয়ালকে প্রলং করে, অ্যামিওডারন, ডোনেডারন। আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ভেনালাপামিড, লিটিয়াজেন। নিচের 3টা সোজা, উপরের 3টা কঠিন। উপরের 3টা একটু ভালো করে 3 গুণ 6টা ড্রাগ মুখস্থ করবেন। কুইনিডিন ডিসোপাইরামাইড, লিডোকেইন মেক্সিলিটেন, ফ্লেকেইনাইড, প্রোপাফেনন। আশা করছি আপনারা আমার কথা গুরুত্ব দিয়ে এই বক্সটাকে একটু আমলে নেবেন। দেখেন, এটা কিন্তু একটা মেডিসিনের প্রশ্ন দেখাচ্ছি, মেডিসিন এফসিপিএস এর প্রশ্ন, জানুয়ারি দেখে বুঝতে পারছেন। কিন্তু এটা জানুয়ারিতে তো 11 সালে আসছে, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 এই
10 বছরের মধ্যে মিনিমাম 6-7 বার আসছে। প্রশ্নটা দেখেন, অ্যান্টিঅ্যারিথমিক প্রপার্টি অফ দ্য ফলোইং ড্রাগস আর ডিউ টু ব্লকেড অফ দ্য সোডিয়াম চ্যানেল। তার মানে ওই 6টা ড্রাগের মধ্যে উত্তর হবে, ওই 6টা ড্রাগের মধ্যে উত্তর হবে। দেখেন গ্রুপ 1 এ ছিল গ্রুপ 1 এ ছিল হচ্ছে কুইনিডিন, ডিসোপ্যারামাইড। তারপরে ছিল একটা লিডোকেইন এবং মেক্সিলেটিন। এখানে অ্যামিওডারন হবে না, এটা ফলস অ্যান্সার হবে। অ্যামিওডারন সোডিয়াম চ্যানেল উপর কাজ করে না। আপনি ছকটা দেখেন, অ্যামিওডারন সোডিয়ামের উপর কাজ করে না। ঠিক আছে, তাহলে আমি জানি জিনিসটা কঠিন, কিন্তু তারপরও চেষ্টা করবেন একবার পড়ার। এই হচ্ছে আমি আপনাদের চেষ্টা করলাম হচ্ছে অটোনমিক ফার্মাকোলজি এবং সাথে সাথে রিলেটেড হচ্ছে কার্ডিয়াক ফার্মাকোলজি পড়ানোর। আমি যাদের এন্ডোক্রাইন ক্লাস আমি অলরেডি নিয়ে নিছি, অনেকের নেইনি সেটা আলাদা, নিয়ে নিছি, তাদের আমি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ সাথে সাথে পড়াই দিছি। এখন সিস্টেমিক কিছু ফার্মাকোলজি আমি মাঝে মাঝে ছোট ছোট করে মাঝে মাঝে আপনাদের নিব, উইদাউট এনি সিলেবাস, মানে উইদাউট এনি রোস্টার। আমি কোনো শিডিউল ছাড়া বলবো যে আমি মাঝে মাঝে একটু ছোট ছোট করে আধা ঘন্টা 1 ঘন্টা, যেমন রেনাল ফার্মাকোলজির উপর একদিন ক্লাস নিতে পারি, তারপরে হচ্ছে যে অ্যান্টিসাইকোটিক ড্রাগের উপর ক্লাস নিতে পারি। ছোট ছোট করে ক্লাস আমি রিলেটেড ক্লিনিক্যাল ক্লাসের সাথে নিব। হয়তো ফার্মাকোলজির শিডিউল আর আসবে না, কিন্তু পুরো ক্লাস পুরো আমি শেষ করে দিব। পুরো ক্লাসে আপনার কোনো কমপ্লেন থাকলে আমাকে কমেন্টে জানাই দিবেন। যারা ক্লাস করতে পারেননি বা মাঝখানে ইন্টারাপশন হয়েছে, আমি ক্লাস আপলোড করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। আমার জন্য দোয়া করেন, একটু সাবধানে থাকেন। কোভিড এর কন্ডিশন খুবই খারাপ, খুবই খারাপ। অনেক ডাক্তার আছে যাদের বাবা মা অসুস্থ, হাসপাতালে ভর্তি হতে পারতেছেন না। অনেকে আমার সাথে যোগাযোগ করতেছেন যে ভাই এটা কি খাবো, এটা কি দিব। নিজের বাবা মার সময় সিদ্ধান্ত নেওয়া যায় না। ইভেন আমি যখন অসুস্থ ছিলাম, আমি জানা সত্ত্বেও সিদ্ধান্ত নিতে পারিনি আমি কি ওষুধ খাবো। অন্যদের কাছ থেকে শুনে শুনে খাইছি, হসপিটালে ভর্তি হয়েছি। সো একটু সাবধানে থাকেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।